শুনতে পাচ্ছিস তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বল, তোদের কোনো ডিসকাশন থাকলে বল। ওদের তো বলছে অ্যান্ড্রুজের ক্লাস চলছে, ওদের আরো 15 মিনিট পর থেকে শুরু করতে বলছে। তো আমরা একটা কাজ করি, আমরা রেপ্লিকেশনের কোনো ডাউটস বা কিছু থাকলে সেটা আমরা দেখি বা একটু ভিডিও দেখি। হ্যাঁ, সেটা ভালো হবে। আগের দিন একটা ভিডিওর কথা বলছিলিস, যে ভিডিওটা দেখাচ্ছিলাম, ওটা একটু দেখ, বসে বসে ভালো লাগবে। হ্যাঁ, আচ্ছা, আমার মনে হয় আমি ল্যাপটপ থেকে করাচ্ছি, ভিডিওর সাউন্ডটা মনে হয় শুনতে পাবি এখানে। এখানে সেই টেকনিক রয়েছে আমার মনে হচ্ছে। দাঁড়া, ভিডিওটা চালিয়ে দেখাচ্ছি। কেটে গেল। আচ্ছা, আমি শেয়ার স্ক্রিন করছি। যতক্ষণ না পর্যন্ত ফাইনাল ক্লাসে আমি আসছি, ততক্ষণ পর্যন্ত একটা ভিডিও তোরা এনজয় কর। দেখ, হোল রেপ্লিকেশনের উপর একটা ভিডিও, যেটা আমরা ইলংগেশন আজকে পড়বো, ইলংগেশন আর টার্মিনেশন। যে আজকে আমি রেপ্লিকেশন প্রিলিমিনারি লেভেলে শেষ করে দেওয়ার চেষ্টা করবো একটুখানি। দেখা যাক পারি কিনা। আছে অনেক কিছু বলার, আর একটা ক্লাস বোধহয় লাগবে। আচ্ছা, নিশ্চয়ই শেয়ার স্ক্রিন হয়েছে। ইন্টারঅ্যাক্টিভ অ্যানিমেশনস। আমাকে বলবি তোরা এই ল্যাপটপের সাউন্ডটা শুনতে পাচ্ছিস কিনা, একটু বলবি তো। দেখ, শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। আস্তে শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার। আস্তে শোনা যাচ্ছে। এবার দেখ, হ্যাঁ স্যার, এবার পাচ্ছি। পাচ্ছিস তো? হ্যাঁ স্যার, আচ্ছা, পাচ্ছি। আমি আমি তাহলে এখানে কোনো কথা বলছি না, কারণ আমার কানে প্রচন্ড বাজছে। আমি হেডফোন দিয়ে আছি তো। তোরা শোন, কোনো জায়গায় অসুবিধা হলে আমাকে বলবি। আগে ভিডিওটা পুরো জাস্ট প্রথম থেকে আমি আরেকবার দেখছি। যদি মনে হয় কোনো জিনিস নোট ডাউন করার দরকার আছে, কারণ এই ভিডিওটা আমি পাঠাতে পারবো না, এটা একটা বইয়ের সিডির ভিডিও। হ্যাঁ, ওই জন্য বলছি ভালো করে অবজার্ভ কর, ভিডিওটা থেমে থেমে আসবে। কোনো কিছু যদি নোট ডাউন করার থাকে সেটা নোট ডাউন করবি। দেখ ভালো করে, প্রথম থেকে আরেকবার দেখ, রেপ্লিকেশন কাকে বলে ডেফিনেশন থেকে শুরু হচ্ছে। Complementary nature of DNA allows each of the two strands of a parental DNA molecule to serve as a template for the formation of a daughter strand. This process is called DNA replication. However, the replication of even the simplest DNA molecule is a complex multi-step process involving several enzymes. When you have completed this exercise, you should understand the difference between the leading strand and the lagging strand. Understand the functions of several DNA replication proteins, and understand how the DNA replication machinery is able to copy two anti-parallel strands simultaneously. Many proteins are involved in replication. These proteins include DNA helicases, single-stranded DNA binding proteins, topoisomerases, primase, DNA polymerases, sliding DNA clamps, RNase H, and DNA ligase. আচ্ছা, এখানে যে আরএনএস এইচ এর কথা বলা হচ্ছে, প্রোক্যারিওটিক সিস্টেমে আরএনএস এইচ এর কাজটা করে ডিএনএ পল 1, যেটা আগের দিন আমি বলেছি। এই হচ্ছে পরপর এনজাইম যারা ডিএনএ রেপ্লিকেশনে একটা বিগ রোল প্লে করে থাকে। দেখ, DNA helicases are a class of enzymes that couple ATP hydrolysis to the separation of DNA strands.
The DNA helicases involved in replication are typically hexameric proteins in the shape of a ring. The junction between the newly separated template strands and the unreplicated double-stranded DNA is called the replication fork. The replication fork can be looked at as moving continuously toward the unreplicated double-stranded DNA. তাহলে রেপ্লিকেশন ফর্ক সবসময় কোন দিকে মুভ করে? আনরেপ্লিকেটেড ডাবল স্ট্র্যান্ড ডিএনএ এর দিকে। বোঝা গেল? আবার বলছি, রেপ্লিকেশন ফর্ক কাকে বলে শুনলি কিনা জানি না। দ্য junction between the replicated as well as the unreplicated DNA স্ট্র্যান্ডের মাঝখানের যে অংশটা, এই যে জাংশনটা তৈরি হয়েছে একটা ওয়াই শেপড মলিকিউলের একটা ফর্কের মতো দেখতে, এটাকে আমরা রেপ্লিকেশন ফর্ক বলি। আবার বলছি, দ্য মুভমেন্ট অফ দ্য রেপ্লিকেশন ফর্ক ইজ টুয়ার্ডস দ্য আনরেপ্লিকেটেড ডিএনএ মলিকিউলস, এই দিকে সবসময় খুলবে, সেটাই বলার চেষ্টা করছে। নেক্সট দেখ, সরি, Single-stranded DNA binding proteins, or SSBs, bind to the single-stranded DNA to stabilize the separated strands. As the DNA unwinds, the twist number decreases. Therefore, the writhe number must increase এটা এখনই বুঝবি না, causing the DNA পরে to বুঝবি। become positively supercoiled. These supercoils are removed by topoisomerases. তাহলে এটুকুনি বুঝে রাখ, এটা আগের দিনও বলেছিলাম, ডিএনএ এর মধ্যে একটা এক্সট্রা স্ট্রেন ডেভেলপড হয় and that strain has to be relieved, and DNA topoisomerase 2 বা DNA গাইরেস এই স্ট্রেনটাকে রিলিভ করে। মানে ডিএনএ জেনারেলি নেগেটিভলি সুপারকয়েল, তো যখন এদিকে স্ট্র্যান্ডটা ওপেন আপ হয় তখন আনরেপ্লিকেটেড ডিএনএটা পজিটিভলি সুপারকয়েলড হয়ে যায়। তাহলে পজিটিভ থেকে নেগেটিভে আবার ফেরত আনতে গেলে ডিএনএ টোপোআইসোমারেজ 2 এর সাহায্য লাগে, যার নাম ডিএনএ গাইরেস। আজকে পড়বো আমরা এগুলো। DNA replication requires an RNA primer to begin. Primase is a specialized RNA polymerase, which makes short RNA primers using single-stranded DNA as a template. Primase is activated by association with other DNA replication proteins, such as DNA helicase. যেটাকে আমরা বলি প্রাইমোজোম কমপ্লেক্স। মানে এখানে বলেছিলাম আগের দিন, প্রত্যেকটা এনজাইম একে অপরের সঙ্গে কারোর কোনো বিরোধ নেই, ও কেন আগে যাচ্ছে আমি কেন পরে যাচ্ছি, একজনের কাজ হয়ে গেলে তারপরেই আরেকজন কাজ করতে যায়। ঠিক এখানেও ঠিক তেমন তাই, হেলিকেস যখন দেখলো তার কাজ সম্পন্ন করেছে, তারপরেই প্রাইমেস গিয়ে হেলিকেস আছে ওখানে বসে আছে দেখে তারপর প্রাইমেস যায় বন্ধুত্ব স্থাপন করতে। এই হেলিকেস আর প্রাইমেসের একটা কমপ্লেক্স তৈরি হয় যাকে আমরা বলি প্রাইমোজোম। অর্থাৎ প্রাইমার তৈরি হওয়ার আগে একটা মানে কি বলবো একটা বডি ডেভেলপ করে, যেটাকে আমরা প্রাইমোজোম বলে থাকি। জোম মানে বডি। The synthesis of DNA is catalyzed by an enzyme called DNA polymerase. DNA polymerase is only able to add DNTPs to the 3' end of a polynucleotide. Due to the anti-parallel nature of DNA, one strand is synthesized continuously toward the replication fork, while the other strand is synthesized discontinuously away from the replication fork. The continuously synthesized strand is called the leading strand, and the discontinuously synthesized strand is called the lagging strand. The lagging strand will be discussed in the next section. আশা করছি বোঝা গেছে। It takes approximately 1 second for a DNA polymerase to bind to DNA. However, once replication has begun, DNA polymerases are capable of adding up to 1,000 nucleotides to the growing daughter strand every second. The ability of an enzyme to catalyze many reactions before releasing its substrate is called processivity. এই ডেফিনিশনটা পারলে একটু স্ক্রিনশট বা ছবি তুলে রাখ। Processivity of DNA polymerases. A sliding DNA clamp surrounds the DNA and binds to DNA polymerase, holding them together. This is very important slide. The ability of an enzyme to catalyze many reactions before releasing its substrate. ভাবা যায় ডিএনএ পলিমারেজ 5 রকম হলেও প্রশ্ন আসতে পারে কেন আমরা ডিএনএ পলিমারেজ 3 কেই রেপ্লিকেশনের জন্য বেস্ট এনজাইম হিসেবে বেছে নিই। তার কারণটা হলো তার প্রসেসিভিটি হাই। প্রসেসিভিটি বলতে আমরা কি বুঝি সেটা আমরা এখানে দেখলাম। শুধু তাই নয়, তার যে প্রসেসিভিটি সত্যি হাই সেটা আমরা এখানে দেখেও বুঝতে পারছি। পার সেকেন্ডে সে 1000টা নিউক্লিওটাইড এট আ টাইম অ্যাড করতে পারে।
এই প্রসেসিভিটি তার বাড়িয়ে তোলে আরো কে, পেছনে একটা দেখ সাপোর্টিং সিস্টেম হিসেবে স্লাইডিং ডিএনএ ক্ল্যাম্পস রয়েছে, যে ওকে একটা সাপোর্ট দিচ্ছে, যার জন্য এ কন্টিনিউয়াসলি পার সেকেন্ডে 1000টা নিউক্লিওটাইড অবলীলায় অ্যাড করতে পারে উইদাউট রিলিজিং দ্য ডিএনএ মলিকিউল। বিশাল বড় কাজ এটা একটা। Remember, DNA polymerase can only add DNTPs to the 3' end of a polynucleotide. Because both DNA strands must be passed through the replication machinery in the same overall direction, the lagging strand is synthesized discontinuously in small fragments. The short fragments of DNA formed on the lagging strand are called Okazaki fragments. Note, although the Okazaki fragments are shown as very short stretches in this animation, they are usually between 100 and 1000 base pairs in length. To complete DNA replication, the RNA primers must be removed. RNase H specifically degrades RNA that is base paired with DNA. The H stands for hybrid, as in RNA-DNA hybrid. The single ribonucleotide directly linked to the DNA is removed by a separate exonuclease, which varies between eukaryotes and prokaryotes. Removal of the RNA primers leave single-stranded gaps in the double-stranded DNA. These gaps are filled in by a DNA polymerase. Finally, the nick between the 3' hydroxyl of the repaired section and the 5' phosphoryl of the replicated section is repaired by DNA ligase. In bacteria, the two DNA polymerases responsible for replicating the leading and lagging strands are linked together in multi-protein complexes called holoenzymes. How do two DNA polymerases remain linked and yet synthesize DNA on both the leading and lagging strand? The trombone model explains how the replication machinery might exploit the flexibility of DNA to accomplish this task. According to this model, the single-stranded DNA template for the lagging strand pulls through the DNA polymerase, similar to the slide of a trombone. This flexibility allows the DNA polymerase to add nucleotides to the 3' end of the growing lagging strand. The DNA polymerase holoenzyme also contains a sliding clamp loader. This multi-protein complex loads sliding clamps onto the primed DNA. The sliding clamps help the DNA polymerase find the primed DNA and then help increase the processivity of the DNA polymerase. Do you understand the mechanism of replication well enough to keep a cell alive? In this game, you will find বল out. গেমগুলোর উত্তর দিবি, ঠিক আছে? Use the proteins of DNA replication to synthesize a leading strand. You must synthesize 100 base pairs of DNA to continue. Be careful. This DNA polymerase has a low degree of processivity. Use the enzymes responsible for strand separation to begin. কি হবে? কাকে টানবো বল? DNA হেলিকেস। তাহলে ক্লিক করলাম এখানে। কারেক্ট বলছে। তারপর বলবে দাঁড়া। SSB Replication of two daughter DNA molecules requires several proteins. These proteins include DNA helicases, ও single-stranded কনক্লুশন ড্র করে দিল। দাঁড়া দাঁড়া দাঁড়া। topoisomerases. Use the proteins of DNA replication to synthesize a leading strand. দাঁড়া দাঁড়া আমি ভুল করলাম ওটা। 100 base pairs of DNA to continue. Be careful. This DNA polymerase has a low degree of processivity. Use the enzymes responsible for strand separation to begin. আচ্ছা প্রথমে হেলিকেস কাজ করলো, তারপর কাকে নিয়ে যাব? SSB কারেক্ট বলছে, ঠিক বলেছো। তারপর কাকে নিয়ে যাব আমি জানি না, তোরা বল। প্রাইমেসকে নিয়ে যাব প্রথমেই। আচ্ছা টোপোআইসোমারেজ হওয়ার কথা। টোপোআইসোমারেজ নেই এখানে, তাহলে তো প্রাইমেসই হওয়ার কথা। কোথায় রাখবো প্রাইমেসটাকে? এরকম জায়গায় নাকি?
হ্যাঁ মানে হেলিকেসের পর হ্যাঁ থেকে একদম একদম রেপ্লিকেশন শুরু হবে, তাই না? প্রাইমার ছাড়া রেপ্লিকেশন হবে না। তারপর কাকে রাখবো? প্রাইমেজের পর কাকে এনে পলিমারেজ। পলিমারেজ। Incorrect. You may want to try again. আচ্ছা আচ্ছা, আগে প্রাইমেজের আগে ডিএনএ পলিমারেজের কাজটা হয়ে যাক। নেক্সট কাকে দেবো? স্লাইডিং ক্ল্যাম লোডার। তাই তো হওয়ার কথা। ইউ ডিড নট অ্যাড। আমি তো অ্যাড করতে গেছিলাম, আমাকে এটা ইনকারেক্ট বলে দিল। You did not add the sliding clamps to increase processivity. Your DNA was unable to replicate quickly enough. বোঝা গেল? স্লাইডিং ক্ল্যাম্পস না দিলে কি হতে পারে? ক্লিয়ার? না বাবা, অ্যাড করি। Correct. You may want to try again. সলিউশন কি বলে? স্লাইডিং ডিএনএ ক্ল্যাম্পস আর লোডেড onto the DNA before polymerase binds. বোঝা গেল? তাহলে আগে কি করতে হবে আমাকে? আগে আমাকে Application of two daughter আগে আমাকে আর দেখালাম না, দেরি হয়ে যাচ্ছে। আগে তাহলে আমাকে স্লাইডিং ডিএনএ ক্ল্যাম্পস দিয়ে তারপর ডিএনএ পলিমারেজকে দিতে হবে। ঠিক আছে, যাই হোক শেষ করি, আর সময় নেই। লাস্টে কি হতো? আরএনএ প্রাইমার গুলোকে রিমুভ করতো আরএনএসএইচ, এন্ড ফাইনালি ডিএনএ লাইগেজ এসে ফসফোডাইএস্টার বন্ড তৈরি করে এই গ্যাপ গুলোকে সিল করতো ভরে দিয়ে। আচ্ছা, জাস্ট আমরা ভিডিও দেখলাম, আর কিচ্ছু দেখিনি। আচ্ছা, আমরা ইতে চলে আসি, নোটসে চলে আসি। আমরা আগের দিনই বলেছিলাম, মনে করে দেখ, এই নোটটা ফার্স্ট ক্লাসে পড়িয়েছিলাম। এই নোটটা পড়ার উদ্দেশ্য আর কিছুই নয়, তোদের হয়তো এই নোটটা পড়তে মোটেই ভালো লাগছে না, কিন্তু আবার এই নোটটা পড়াতেই বেশি ইচ্ছা করছে। কেন? কারণ নোটটার মধ্যে ইমেন্স ইনফরমেশন ইজ দেয়ার। এই নোটটা যদি গুছিয়ে লিখতে পারিস, কেউ আটকাতে পারবে না। মনে করে দেখ, এই কজ অফ মিথাইলেশন, এটা বোধহয় আমি পড়িয়েছিলাম। কজ অফ মিথাইলেশন আমাদের আজকে পড়ার কথা ইলংগেশন থেকে। আস্তে আস্তে পড়াচ্ছি, এই ইলংগেশন যদি একবার বুঝতে পেরে যাস, তাহলে কিন্তু রেপ্লিকেশন শেষ। ঠিক আছে, আমি একদম ধীরে ধীরে বলছি, লাইন বাই লাইন ভালো করে শুনবি। কোনো জায়গায় কোনো পয়েন্টে বুঝতে অসুবিধা হলে, কারণ ভিডিও অলরেডি দেখেছিস, এই কনসেপ্টটা ক্লিয়ার করাটা কিন্তু দরকার। দেখ, আর কথা বাড়ালাম না। following the generation of replication fork, successful replication requires the solutions of two problem. ঠিক আছে, দুটো সমস্যার সমাধান করতে হয়। প্রথম সমস্যা কি? ডাইরেকশন অফ সিনথেসিস। এটা একটা বড় সমস্যা। যেহেতু ডিএনএ হচ্ছে অ্যান্টি প্যারালাল স্ট্র্যান্ড, একটা স্ট্র্যান্ড সিনথেসিস নিয়ে কোনো সমস্যা হয় না, যেটা 5 প্রাইম থেকে 3 প্রাইম। সমস্যাটা হয় অন্য স্ট্র্যান্ডকে সিনথেসিস করতে গিয়ে, কারণ সেই স্ট্র্যান্ডের অভিমুখ যদি আমাকে সঠিক রাখতে হয়, একই দিকে কিছুতেই সিনথেসিস করা যাবে না। অর্থাৎ একই দিকে মানে যেদিকে লিডিং স্ট্র্যান্ড সিনথেসিস হচ্ছে, সেদিকে না। ডাইরেকশন বলতে 5 only synthesizes a new copy of DNA while moving 5 prime to 3 prime direction. স্যার হ্যাঁ বল। স্যার এটা একবার রিপিট করবেন, আমার মাঝখানে মানে সাউন্ড কেটে গেছিল। হ্যাঁ বলছি, ডিএনএ যেহেতু আগের দিনও বলেছি, ডিএনএ রেপ্লিকেশন সবসময় হবে 5 প্রাইম থেকে 3 প্রাইম ডিরেকশনে। কারণ DNA polymerase can only be able to add nucleotides only to the 3 prime end of a nucleotide. এই 3 prime end of a first nucleotide টা প্রোভাইড করে কে? প্রাইমার। এখানেই প্রাইমারের সিগনিফিকেন্স, কারণ প্রাইমার প্রোভাইডস the first, primer ultimately creates the stage. প্রাইমেস মঞ্চ তৈরি করে দেয়। প্রাইমেস প্রোভাইড করে সেই ফ্রি 3 প্রাইম এন্ড, যেখানে পলিমারেজ এসে তার প্রথম নিউক্লিওটাইডটা অ্যাড করতে পারবে। শুধু অ্যাড করতে পারবে তাই নয়, পলিমারেজ যে প্রথম নিউক্লিওটাইডটা অ্যাড করবে, তার 5 প্রাইম এন্ডটা আরএনএ এর বা প্রাইমারের 3 প্রাইম এন্ডের সঙ্গে ফসফোডাইএস্টার বন্ড হবে। আর প্রাইমার অ্যাড করার দরকার হয় না, কারণ যে নিউক্লিওটাইডটা অ্যাড হলো, তার 5 প্রাইম এন্ডটা তো ফসফোডাইএস্টার বন্ড তৈরি করলো আগের থাকা প্রাইমারের 3 প্রাইম এন্ডের সঙ্গে। কিন্তু সেই নিউক্লিওটাইডের 3 প্রাইম এন্ডটা তো ফ্রি, সে তখন পরের নিউক্লিওটাইডের সঙ্গে আগেরটার মতো ফসফোডাইএস্টার বন্ড তৈরি করবে। এইভাবেই চলতে থাকবে।
খালি প্রথমটার জন্যই প্রাইমার অ্যাড করতে হয়, কিন্তু ল্যাগিং স্ট্র্যান্ডের জন্য বারবার আরএনএ প্রাইমার অ্যাড করা বাঞ্ছনীয় বা বারবার অ্যাড করতে হয়। কারণ যেহেতু সেই অবস্থায় ডিএনএ কে বেন্ড করিয়ে দিয়ে ছোট্ট ছোট্ট স্ট্র্যান্ডে আমাকে তৈরি করতে হয়, সেই জন্য বারবার আরএনএ প্রাইমার ল্যাগিং স্ট্র্যান্ড সিনথেসিসের সময় তৈরি করতে হয় প্রাইমেসকে। আমার যেটা বলার বক্তব্য যে ডিএনএ এর রেপ্লিকেশনের ডাইরেকশন দ্যাট ইজ 5 প্রাইম টু 3 প্রাইম সেটা কখনোই কিন্তু চেঞ্জ করা যাবে না। সেটা যেভাবেই হোক না কেন, আমাকে অন্য কোনো দিক থেকে কম্প্রোমাইজ করলে আমি করব, কিন্তু ডিরেকশন কখনো চেঞ্জ হবে না। সেটাই বলছে ডিএনএ পলিমারেজ অনলি সিনথেসাইজেস আ নিউ কপি অফ ডিএনএ while moving, দেখতে পাচ্ছিস 5 প্রাইম টু 3 প্রাইম ডিরেকশন, as ভালো করে দেখ, as the two strands of parental DNA are anti-parallel, আশা করছি বুঝছিস, the synthesis of one strand occurs in the 5 prime to 3 prime direction along the movement of the replication fork। অর্থাৎ রেপ্লিকেশন ফর্ক আগের দিন বুঝিয়েছি, এটা রেপ্লিকেশন ফর্কটা ঠিক যে অভিমুখে খুলছে সেই অভিমুখে অর্থাৎ সেই ডিরেকশনে যে ডিএনএ স্ট্র্যান্ড সিনথেসিস হয় তাকে বলি আমরা লিডিং স্ট্র্যান্ড। while the deoxyribonucleotides are added continuously at the 3 prime OH end of the as the DNA unwinds, অর্থাৎ এটাকে আমরা লিডিং স্ট্র্যান্ড বলি। this strand is called the leading strand। হয়ে গেল লিডিং স্ট্র্যান্ডের গল্প। যদি বলে হোয়াট ইজ লিডিং স্ট্র্যান্ড, এই পুরো গল্পটা বলতে পারবি তাকে বলে লিডিং স্ট্র্যান্ড। যে স্ট্র্যান্ড কন্টিনিউয়াসলি সিনথেসাইজড হয় 5 প্রাইম থেকে 3 প্রাইম ডিরেকশনে towards the direction of the replication, towards the direction of the unwinding of replication fork is known as the leading strand, requiring only one molecule of primer, একবারই প্রাইমার লাগে। in contrast স্যার ডেফিনেশনটা আরেকবার বলুন, লিডিং স্ট্র্যান্ড। the strand which is synthesized বা বলতে পারিস which is synthesized in the 5 prime to 3 prime direction, এই তো বলা আছে which is synthesized in, যেখানে মার্ক করছি আমি দেখ, which is synthesized in the 5 prime to 3 prime direction along the movement of the replication fork, বোঝা গেল, where the DNTPs, এখানে deoxyribonucleotides মানে DNTPs are added continuously at the 3 prime OH end as the DNA unwinds, তাকেই বলি আমরা লিডিং স্ট্র্যান্ড। ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ স্যার। in contrast the other strand, যেটাকে আমরা ল্যাগিং স্ট্র্যান্ড বলছি, that cannot be extend, লিডিং এর মতো এটা কিন্তু সেইভাবেই প্রসারিত হতে পারে না, একই অভিমুখে বা একই দিকে লিডিং এর মতো প্রসারিত হতে পারে না, in the same direction, important, because this would require 3 prime to 5 prime synthesis। আবার বলছি, ডিএনএ যেহেতু অ্যান্টি প্যারালাল, তার একটা টেমপ্লেট থাকবে 3 প্রাইম থেকে 5 প্রাইম আর একটা থাকবে 5 প্রাইম থেকে 3 প্রাইম। তাহলে যে টেমপ্লেটটা 3 প্রাইম থেকে 5 প্রাইম, তার যে নতুন স্ট্র্যান্ড সেটা 5 প্রাইম থেকে 3 প্রাইম হবে, কোনো অসুবিধা নেই। কিন্তু আরেকটা যে টেমপ্লেট সেইটা তো 5 প্রাইম থেকে 3 প্রাইম, তাহলে তার তো নতুন স্ট্র্যান্ডটা তৈরি হবে 3 প্রাইম টু 5 প্রাইমে, কিন্তু সেটা সম্ভব নয়। ওই জন্য বলছে যে in contrast the lagging strand cannot be extended in the same direction because তাহলে আমাকে ডিএনএ কে সিনথেসিস করতে হতো 3 প্রাইম থেকে 5 প্রাইম দিকে, which is not possible। যদি প্রশ্ন আসে কেন 3 প্রাইম থেকে 5 প্রাইমে ডিএনএ সিনথেসিস করা পসিবল নয়, আশা করছি লিখতে পারবি। কারণ 3 প্রাইম থেকে 5 প্রাইমে এই কারণেই পসিবল নয়, যদি 3 প্রাইম থেকে শুরু করতাম 5 প্রাইম এন্ডে ফসফেট গ্রুপ থাকতো, আর যে নিউক্লিওটাইডটা অ্যাড হতো সেই নিউক্লিওটাইডটা 5 প্রাইমটা তাহলে ফসফেটে রিপালশন হয়ে যেত, সে আর ফসফোডাইএস্টার বন্ড তৈরি করতে পারতো না। As a result, the lagging strand is synthesized discontinuously in the reverse 5 prime to 3 prime direction, উল্টে গিয়ে ডিরেকশনটা ঠিক রাখে কিন্তু ডিএনএ নিজে উল্টে যায়। ডিরেকশন ঠিক রাখার জন্য ডিএনএ নিজে বেন্ড খেয়ে যায় বা ডিএনএ নিজে বাঁক খেয়ে যায়, যেটা আমরা ট্রম্বোন মডেলে দেখলাম একটু আগে ভিডিওতে, in the reverse 5 prime থেকে 3 prime direction as a series of fragments। ওই জন্য খন্ড খন্ড আকারে ল্যাগিং স্ট্র্যান্ড তৈরি হয়। আর লিডিং এর ক্ষেত্রে এই সমস্যা না থাকার জন্য সে কন্টিনিউয়াসলি সিনথেসিস হয়। এটা হলো প্রথম প্রবলেম, ডিরেকশন অফ সিনথেসিস।
দ্বিতীয় প্রবলেম, সেকেন্ড, requirement of the template strand. দেখ, DNA polymerase requires an already existing strand or template strand, যাকে বলি আমরা সোজা ভাষায় ছাঁচ, যাকে দেখে দেখে তৈরি হবে, on which a new copy is synthesized. And these two problems are solved by the following way. কিরকম? দেখ, leading strand synthesis, ভালো করে দেখ, পাশেই বলছে a continuous process along the replication fork. Leading strand synthesis begins with the synthesis of a short RNA primer. তাহলে লিডিং স্ট্র্যান্ড সিনথেসিস শুরু হয় আরএনএ প্রাইমার তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে। কোথায় তৈরি হয় আরএনএ প্রাইমারটা? অ্যাট দ্য রেপ্লিকেশন অরিজিন, রেপ্লিকেশন অরিজিনে, যেখান থেকে উৎস, যেখানে হেলিকেজ বসে রয়েছে, বাই দ্য হেল্প অফ দ্য এনজাইম প্রাইমেজ, যার যে অথবা একে আরেকটা নামে ডাকা হয় ডিএনএ জি প্রোটিন, কারণ যে জিন থেকে প্রাইমেজ তৈরি হয় তার নাম ডিএনএ জি জিন, যেটা বলেছিলাম শর্ট ফর্মে লিখতে হয়। আরেকবার বলছি আমি, লিডিং স্ট্র্যান্ড সিনথেসিস আ কন্টিনিউয়াস প্রসেস অ্যালং দ্য রেপ্লিকেশন ফর্ক, এটা হচ্ছে হেডিং, যেখানে আন্ডারলাইন করা আছে টোটাল, এটা হচ্ছে হেডিং, লেখাটা শুরু হলো এখান থেকে। লিডিং স্ট্র্যান্ড সিনথেসিস বিগিনস with the synthesis of a short RNA primer at the replication origin by primase or DNA G protein. DNTPs are added to the primer by DNA pol 3, the main replication enzyme. Leading strand then proceeds continuously, keeping pace মানে বুঝিস তো, অর্থাৎ সেই ফলো আপটা বজায় রাখে, মানে সেই চাপটা, keeping pace with the unwinding of DNA at the replication fork. যেমনি ডিএনএ খুলছে সঙ্গে সঙ্গে ডিএনএ পল 3 ডিএনটিপি অ্যাড করতে করতে যাচ্ছে ছাঁচ দেখে দেখে, মানে টেমপ্লেট স্ট্র্যান্ড দেখে দেখে। দ্য নেসেসিটি অফ আরএনএ প্রাইমার, আমাকে একজন কেউ জিজ্ঞেস করছিলিস হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স, পরীক্ষাও আসতে পারে যে প্রাইমারের এখানে রোলটা কি। দেখ ভালো করে, অ্যান্সারটা এখান থেকে লিখবি। দ্য নেসেসিটি অফ আরএনএ প্রাইমার ইজ বেসড অন দ্য ফ্যাক্ট দ্যাট ডিএনএ পলিমারেজ require a free 3' OH group of pre-existing nucleotide or oligonucleotide, which they can add a deoxyribonucleotide in the 5' to 3' direction. বোঝা গেল? তাহলে ডিএনএ পলিমারেজ তার যাত্রা শুরু করতে গেলে আগের থেকে লাগে একটা ফ্রি 3' হাইড্রক্সিল গ্রুপ অফ দ্য প্রি এক্সিস্টিং নিউক্লিওটাইড, যেটা কিনা আরএনএ প্রাইমার প্রোভাইড করছে। আগের থেকে এটা থাকলে তবেই which they can add, তারপরেই সে অ্যাড করতে পারে, কে অ্যাড করতে পারে? ডিএনএ পল 3, they can add a deoxynucleotide in the 5' to 3' direction. The right nucleotide makes an ester linkage. কি তৈরি হয়? ওই যে বললাম না ফসফোডাইএস্টার। তাহলে যদি বলে what kind of chemical bond is formed in DNA replication during new strand synthesis? Ester bond, মনে থাকবে ester bond। তাহলে makes an ester linkage with the pre-existing nucleotide under the direction of the template DNA. অর্থাৎ অ্যাডেনিন যদি টেমপ্লেটে থাকে ডটারে বসবে থায়ামিন, টেমপ্লেটে থায়ামিন থাকলে বসবে অ্যাডেনিন, গুয়ানিন থাকলে সাইটোসিন, সাইটোসিন থাকলে গুয়ানিন। এটা আমরা জানি, আগেও ছোটবেলায় পড়েছি। হোয়াটস দ্য রিঅ্যাকশন? দেখ ভালো করে, n নাম্বার অফ ডিএনটিপি, সেটা হতে পারে n নাম্বার মানে যে বুঝিস তো, স্ট্যাটিস্টিক্যালি n নাম্বার মানে যে কোনো সংখ্যায় থাকতে পারে, ডিএটিপি, অ্যাডেনিন, অ্যাডিনোসাইন ট্রাইফসফেট, গুয়ানোসাইন ট্রাইফসফেট, স্মল ডি টা মানে ডিঅক্সিরাইবো, অ্যাডেনিন, গুয়ানিন, থায়ামিন এন্ড সাইটোসিন। n নাম্বার অফ নিউক্লিওটাইড নিয়ে যাত্রা শুরু করেছে ডিএনএ পলিমারেজ, তার আর কাকে লাগবে? ডিএনএ টেমপ্লেট, সে তৈরি করবে ডিএনএ, আর বেরিয়ে যাবে এই ট্রাইফসফেট থেকে, বেরিয়ে যাবে প্রত্যেকটা ট্রাইফসফেট থেকে বেরিয়ে যাবে দুটো করে ফসফেট, ওই জন্য বেরিয়ে যাচ্ছে কি দেখ, প্লাস এনপিপিআই, পিপিআই মানে পাইরোফসফেট, ঢোকার সময় খালি ঢুকবে একটাই ফসফেট, যেটা 5' এন্ডে ডিরেক্টলি সুগার মলিকিউলের সঙ্গে অ্যাটাচড থাকবে। মনে থাকবে এই কথাটা, যে আসতে পারে পরীক্ষায়, শুনে রাখ, ডিএনএ রেপ্লিকেশনের কিন্তু সাবস্ট্রেট কিন্তু ডিএনটিপি, কিন্তু যখন সেটা অ্যাড হয়ে যায়, অর্থাৎ যখন টেমপ্লেট দেখে দেখে ডটার স্ট্র্যান্ডে যখন নিউক্লিওটাইডটা ঢুকছে, তখন সে ঢোকাটা কিন্তু হয় এনএমপি ফর্মে, নিউক্লিওটাইড মোনোফসফেট, মানে ডিএএমপি, জিএমপি, টিএমপি এন্ড সিএমপি।
but at the time of before the prior to the addition they ultimately present in the form of ATP, GTP, TTP and CTP. এই কনসেপ্টটা ক্লিয়ার না হলে আমাকে জিজ্ঞেস করতে পারো, ঠিক আছে? আশা করছি বোঝা গেছে, না লেগে যাচ্ছে কিন্তু আমি। নেক্সট, lagging strand synthesis, a discontinuous process away from the replication fork, অর্থাৎ রেপ্লিকেশন ফর্ক ঠিক যেদিকে খুলছে তার অপোজিট দিকে, আগের দিন ছবি দেখিয়েছি, তার অপোজিট দিকে যে অপোজিট অভিমুখে যে স্ট্র্যান্ড তৈরি হয়, কিন্তু ডিএনএটাকে বাঁক খেয়ে, কারণ ডিরেকশন আমাকে সেম রাখতে হবে 5 প্রাইম থেকে 3 প্রাইম, ওই জন্য সেটা ফ্র্যাগমেন্টেড ওয়েতে হয়, কিন্তু অ্যাওয়ে ফ্রম দ্য রেপ্লিকেশন ফর্ক হয়। তোরা একটা হোমওয়ার্ক করে রাখবি সুন্দর করে গুছিয়ে, লিডিং ভার্সেস ল্যাগিং স্ট্র্যান্ড, আমি দিয়েও দেবো, নোট করা আছে। The synthesis of lagging strand is accomplished in short fragments, that is discontinuously, which grows away from the replication fork. এগুলোই হচ্ছে মেইন লাইন, দেখ আন্ডারলাইন করা আছে। These fragments called Okazaki fragments, কিন্তু ডিরেকশনটা দেখ সেম, are synthesized in the 5 prime to 3 prime direction like the leading strand, but in opposite direction. In this process, an RNA primer is synthesized by primase as in the leading strand synthesis. RNA primer is usually around 10 nucleotide long, complementary to the DNA. DNA এর সঙ্গে ম্যাচ করে 10টা নিউক্লিওটাইডের মতো RNA তৈরি হয়, যেটাকে আমরা RNA প্রাইমার বলে থাকি। যেটা বললাম, যেটা লিডিং স্ট্র্যান্ডেও একটা RNA প্রাইমার তৈরি হয়েছিল, কিন্তু ল্যাগিং স্ট্র্যান্ডে কন্টিনিউয়াসলি RNA প্রাইমার তৈরি হতে থাকে, একটার পর একটা, ছোট্ট ছোট্ট ফ্র্যাগমেন্টেড ওয়েতে ডিএনএ সিনথেসাইজড হয়, কন্টিনিউয়াসলি হয় না। DNA pol 3 binds to the RNA primer and adds DNTPs. On this level, the synthesis of each Okazaki fragments seems straightforward. দেখে মনে হচ্ছে তো খুব সোজা, but in reality the process is very complex, because there should be a coordination between the leading and lagging strand synthesis, as both strands, খুব important line, as both strands are produced by a single asymmetric DNA polymerase 3 dimer. আবার বলছি, একটাই ডিএনএ পলিমারেজ 3, তার দুটো সাব ইউনিট থাকে, তার দুটো সাব ইউনিট দুটো মুখ করে বসে এবং একই সঙ্গে সাইমালটেনিয়াসলি লিডিং আর ল্যাগিং স্ট্র্যান্ড তৈরি করে। ডাইমার মানে বুঝতে পারছিস, তার দুটো মুখ, যেমন প্রজাপতির দুটো ডানা, হ্যাঁ, একটা ডানা সামনের দিকে খুললে আর একটা ডানা ধর পিছনের দিকে খুলেছে, ব্যাপারটা এরকম, ঠিক আছে? যেটা বলছে আসিমেট্রিক ডিএনএ পলিমারেজ 3 ডাইমার। এই কোঅর্ডিনেশনটা যদি ডিএনএ পল 3 না দেখাতো তার দুটো সাব ইউনিটের সাহায্যে, তাহলে লিডিং আর ল্যাগিং কখনোই একসঙ্গে তৈরি হতে পারতো না। আর যদি একসঙ্গে দুটো স্ট্র্যান্ড সিনথেসিস না হতো, তাহলে ডিএনএ রেপ্লিকেশন কোনোদিনই প্রপারলি ফুলফিলড হতো না, ঠিক আছে? তাহলে দ্য কোঅর্ডিনেশন বিটুইন দিস টু স্ট্র্যান্ড সিনথেসিস ইজ এস্টাবলিশড, এটা একমাত্র সম্ভব হয়েছে কেন? বাই লুপিং দ্য টেমপ্লেট ডিএনএ। ওই যে বললাম, ল্যাগিং স্ট্র্যান্ডের যে টেমপ্লেট, ল্যাগিং স্ট্র্যান্ড তৈরি হবে তার যে টেমপ্লেট, সেটা বাঁক খেয়ে যায়, সেটা লুপ খেয়ে যায়। বাই লুপিং দ্য ডিএনএ অফ দ্য ল্যাগিং স্ট্র্যান্ড টু ব্রিং দ্য 2 পয়েন্টস অফ পলিমারাইজেশন টুগেদার, যাতে ও কিছুটা করে বাঁক খেয়ে গিয়ে অল্প কিছু পোর্শন ওই পলিমারেজের মুখের সামনে আনে, তখনও ওইটুকুনি জায়গা তৈরি করে দেয়, বুঝেছিস? ওই জন্য ওটা ডিসকন্টিনিউয়াসলি তৈরি হয়। দ্য সিনথেসিস অফ ওকাজাকি ফ্র্যাগমেন্ট পরীক্ষা আসতে পারে, হাউ Okazaki fragments synthesized, তাহলে এই পরপর পয়েন্টগুলো বলে যাবি। The synthesis of Okazaki fragments occurs involving the following steps. Number 1, প্রথমে formation of primosome, leading strand এর মতোই, helicase, primase প্রথমে constitute a functional unit, যাকে বলি আমরা primosome. Of the 2 members of primosome, helicase moves along the lagging strand templates processively, that is without being released from the template strand during the lifetime of the replication fork. As the helicase motors, মানে মোটরের কাজ করে, along the lagging strand template, opening the strands of the duplex, the primase periodically binds to the helicase and synthesizes the short RNA primer that begin the formation of each Okazaki fragment. এটা 1 নম্বর পয়েন্ট, ঠিক আছে? নাম্বার বি, ফাংশন অফ রেপ্লিজোম। রেপ্লিজোম মানে যে সমস্ত এনজাইম যারা মেইন রেপ্লিকেশনে টেক পার্ট করে, তারা হলো রেপ্লিজোম।
আর প্রাইমোজোম যারা প্রাইমার ফরমেশন করে ডিএনএ রেপ্লিকেশনের ইনিশিয়েশন পয়েন্টটাকে ডিটারমাইন করে, ইনিশিয়েট করে, মানে শুরুয়াত করে, তাকে বলি আমরা প্রাইমোজোম। ডিএনএ পলিমারেজ 3 uses one set of its core subunits to synthesize the leading strand continuously while the other set, মানে দুটো করে সেট থাকে, কোর পলিমারেজের দুটো করে সাব ইউনিট, তো যা কিছু সাব ইউনিট সব দুটো দুটো করে থাকে, ওই জন্য বলছে একটা সেট লিডিং স্ট্র্যান্ড তৈরি করে আর একটা সেট ল্যাগিং স্ট্র্যান্ড তৈরি করে। while the এখান থেকে বল while the other set of core subunits কিছু কিছু লেখা আমিও বুঝতে পারি না, হ্যাঁ, cycles from one Okazaki fragments to the next on the lagging strand. The two core subunits replicate both strands by looping the DNA of the lagging strand template back on itself. মানে ঘাড়ের উপর ডিএনএ বাঁক খেয়ে গিয়ে, ডিএনএ লুপ খেয়ে গিয়ে নিজেরই শরীরের উপর মানে নিজে বাঁক খায়, যা বললে বুঝবি, causing this template to have the same orientation as the leading strand template. Both core polymerase then can move together as a part of a single replicative complex or replisome without violating the 5' to 3' rule for synthesizing a DNA strand. কখনোই ওই 5' থেকে 3' এর যে স্ট্র্যান্ড তাকে কিন্তু কখনোই ভায়োলেট করা যাবে না, ওটাকে রাখতে গেলে আমাকে অন্য যা কিছু কম্প্রোমাইজ করার করতে হবে। Third point, once the polymerase assembling the lagging strand reaches the 5' end, হয়ে গেল তৈরি, reaches the 5' end মানে শেষ অবধি পৌঁছে গেল, of the Okazaki fragment synthesized during the previous round, the lagging strand template is released as the core polymerase dissociation from the beta sliding clamp and begins work at the 3' end of the next RNA primer towards the fork. The beta clamp is discarded. অর্থাৎ যতবার ওই যে বললাম খেপে খেপে হয়, যতবার নতুন নতুন করে অল্প অল্প করে স্ট্র্যান্ড তৈরি হচ্ছে, ততবার ডিএনএ পল তো ডিএনএ পলের জায়গাতেই থাকে, ততবার ডিএনএটা বেন্ড খেয়ে খেয়ে ওইটুকুনি অংশ যায় আবার খুলে আসে, ট্রম্বন মডেলে আমরা দেখলাম, ততবার বিটা স্লাইডিং ক্ল্যাম্প খোলে, আবার বিটা স্লাইডিং ক্ল্যাম্প লাগে, কারণ বিটা স্লাইডিং ক্ল্যাম্প ডিএনএ পলিমারেজের প্রসেসিভিটিকে বাড়িয়ে তুলতে হেল্প করে। ইন দ্য মিন টাইম আ নিউ স্লাইডিং ক্ল্যাম্প, এই যে বলছে, is then positioned at the primer by the clamp loading complex of DNA pol 3. The new clamp with primer is then transferred onto the core polymerase, and this initiates the synthesis of a new Okazaki fragment. The replisome promotes rapid DNA synthesis, adding approx 1000 nucleotides per second to each strand, leading bolo chai lagging bolo. ডিএনএ পলিমারেজ 3 কিন্তু পার সেকেন্ডে 1000টা নিউক্লিওটাইড অ্যাড করতে পারে। ব্যাস গল্প শেষ। আফটার লেখাটা বুঝতে পারছে না, এত টেনে লেখা না। আফটার synthesis বোধহয়, after synthesis of the lagging strand has been duplicated, কি বলছে, by the function of Okazaki fragments, যাই হোক, মানে ল্যাগিং স্ট্র্যান্ড তৈরি হয়ে যাওয়ার পর ডিএনএ পল 1 যেটা প্রোক্যারিওটিকের মধ্যে অর আরএনএ, তাই হবে বল, হ্যাঁ ঠিক বলেছিস, হ্যাঁ ঠিক। আফটার মোস্ট অফ দ্য ল্যাগিং স্ট্র্যান্ডস হ্যাজ বিন ডুপ্লিকেটেড বাই দ্য ফরমেশন অফ ওকাজাকি ফ্র্যাগমেন্টস, ডিএনএ পল 1 প্রোক্যারিওটস এর মধ্যে আর আরএনএস এইচ ইউক্যারিওটস এর মধ্যে, যারা আরএনএ প্রাইমারকে রিমুভ করে, সরাতেই হবে। তোরা তো জাস্ট কাজের জন্য এসেছিল, কাজ হয়ে গেছে, বা চলে যাও। তারপর ওই যে গ্যাপ তৈরি হয় আরএনএ প্রাইমার সরে যাওয়ার ফলে, পলিমারেজ 1 সেই গ্যাপগুলোকে নিজেই পূরণ করে। পল 1 synthesizes complementary DNA to fill the gap resulting from RNA deletion. Finally, the fragments are joined by the DNA ligase, which forms, আসতে পারে DNA ligase এর কাজ কি, which forms a phosphodiester bond between the 3' OH of the growing strand and 5' phosphate of the Okazaki fragment. Bacterial ligases use the pyrophosphate bond of NAD+ as an energy source or ATP in bacteriophage T4 and in animal cells. এই জায়গাটা আমি বলে দিই, এর হয়তো বুঝতে অসুবিধা হলো। ডিএনএ লাইগেস দু রকমের হতে পারে, একটা হলো T4 ডিএনএ লাইগেস আর একটা হলো
ইকোলাই ডিএনএ লাইগেজ। ইকোলাই ডিএনএ লাইগেজটা শুনে বুঝতে পারছি ওদেরকে ইকোলাই থেকে পাওয়া যায়। ওরা এনএডি প্লাসকে অ্যাজ এ কোফ্যাক্টর ইউজ করে। আর যারা টি4 ব্যাকটেরিওফাজ থেকে যে লাইগেজ পাওয়া যায়, টি4 ব্যাকটেরিওফাজ বা ভাইরাস থেকে, তারা এটিপি কে তাদের কোফ্যাক্টর হিসেবে ইউজ করে থাকে, এটিপি কে অ্যাজ দেয়ার কোফ্যাক্টর ইউজ করে থাকে। ঠিক আছে, তাহলে বুঝতেই পারছি আমরা এখানে টি4 ডিএনএ লাইগেজ ইজ মাচ মোর acceptable, is much more effective than the E. coli DNA ligase. Okay, এখানে পুরো রিঅ্যাকশনটা বলা রয়েছে কিভাবে কাজ করে। এই দেখ NAD+ এই যাই ঘরে যা। আচ্ছা, NAD+ প্লাস এনজাইম কি হচ্ছে দেখতে পাচ্ছি আমরা এখানে। দেখ NAD+ প্লাস এনজাইম তৈরি হচ্ছে এনজাইম AMP কমপ্লেক্স প্লাস NMN নিকোটিনামাইড মনোনিউক্লিওটাইড। এবার এই অবস্থায় এনজাইম যে AMP এর সঙ্গে কমপ্লেক্স করলো, এই অবস্থায় 5 প্রাইম ফসফেটেশনে বাইন্ড করে, 5 প্রাইম ফসফেট এন্ড অফ ডিএনএ প্লাস 3 প্রাইম হাইড্রক্সিল এন্ড অফ আদার ডিএনএ। তো আলটিমেটলি এনজাইম বেরিয়ে গেল আর 5 প্রাইম 3 প্রাইমের মধ্যে ফসফোডাইএস্টার বন্ড তৈরি করে দিল, আর AMPটা বেরিয়ে গেল আলাদা হয়ে, এনজাইম আর AMP আলাদা হয়ে যায়। এই রিঅ্যাকশনটা দেখাচ্ছে এখানে, দেখতে পারিস। এই যে ডিএনএ স্ট্র্যান্ড, দেখ এখানে এই নিকটা তৈরি হয়েছিল, ডিএনএ পল 1 ডিএনটিপি দিয়ে সেটাকে ফিল আপ করলো, তারপরে ডিএনএ লাইগেজ এলো, এটিপি বা NAD+ ঢুকলো, বেরিয়ে গেল কি AMP প্লাস PPI, আর NAD+ হলে সেটা NMN হবে, এন্ড ফাইনালি এই যে ফসফোডাইএস্টার বন্ড তৈরি হলো। এত রিঅ্যাকশন যদি নাও লিখতে চাস, লিখতে পারলে তো খুবই ভালো, আর না লিখতে পারলেও অসুবিধা নেই। দ্যাটস অল অ্যাবাউট অফ দ্য ইলংগেশন প্রসেস। বল কোথায় ইলংগেশন প্রসেসে বুঝতে সমস্যা হয়েছে আমাকে জিজ্ঞেস করতে পারিস। ইলংগেশন প্রসেসের কোনো প্রশ্ন থাকলে এই হচ্ছে ইলংগেশন। আচ্ছা, আমি তোদেরকে আরেকটা নোট দিয়েছি, সেটা হচ্ছে এই নোটটা, যেটা মেন নোট। আমি আগেই বলেছি দুটো নোট দেবো আমি। আচ্ছা, ওটা যেহেতু কনসেপ্ট ক্লিয়ার করার নোট, এটা বেসিক্যালি কিছু না, এটা হোয়াট ইজ ডিএনএ বলা আছে, ডিএনএ স্ট্রাকচার। তোদের জাস্ট রেপ্লিকেশন শুরু হওয়ার আগে একটু ডিএনএ স্ট্রাকচারটা নিশ্চয়ই তোরা জানিস, আমি পড়াবো পরে, ইউনিট 1-এ আছে সেটা সম্বন্ধে। জাস্ট সুগার ফসফেট ব্যাকবোন কি করে তৈরি হয় সেটা বলা আছে এখানে। হোয়াট ইজ ডিএনএ রেপ্লিকেশন সেটা নিয়ে নোটটা নিশ্চয়ই পড়েছিস কিনা আমি জানি না, সুন্দর করে বলা আছে ডিএনএ রেপ্লিকেশন কাকে বলে। দেখতে পাচ্ছিস ডিএনএটা বেন্ড খেয়ে যাচ্ছে এই জায়গাটা, যেটা বলছিলাম ল্যাগিং স্ট্র্যান্ডে ডিরেকশন ঠিক রাখার জন্য। কিন্তু এটা সেম ডিএনএ পলিমারেজ, কিন্তু এটা মাথায় রাখবি, এখানে আলাদা করে দেখিয়েছে কিন্তু অ্যাকচুয়ালি এটা সেম ডিএনএ পল কাজ করে থাকে। দ্য মেকানিজম অফ ডিএনএ রেপ্লিকেশন, ধর পরীক্ষায় সময় বেশি নেই, তোকে হয়তো ডিরেক্টলি কিছু লিখতে বলেছে, এই জন্য এই নোটটা দেওয়া। তোকে যদি বলে যে রাইট ডাউন দ্য মেজর স্টেপস অফ ডিএনএ রেপ্লিকেশন, তাহলে এই 3টে পয়েন্ট অ্যাড করবি। প্রথমে ডাবল স্ট্র্যান্ড ডিএনএটা ওপেন আপ হয়, তারপরে প্রাইমিং হয়, প্রাইমার অ্যাড হয়, তারপরে অ্যাসেম্বলি অফ দ্য নিউলি ফর্ম ডিএনএ সেগমেন্টস। কি কি হয় এখানে ছোট্ট করে সুন্দর করে বলা আছে। যেটা বলার কথা এখান থেকে, যেটা পড়ার কথা সেটা হচ্ছে রেপ্লিকেশন এনজাইমস এন্ড প্রোটিনস। প্রত্যেকটা এনজাইম কি কি কাজ করে সিলেবাস আলাদা করে মেনশন করা আছে তোদের, সেটা এখানে বলা রয়েছে। আমি একবার একটু ছোট্ট করে বলে দিতে চাই। ডিএনএ পল used for the synthesis of DNA by adding nucleotide one by one to the growing DNA chain. The enzyme incorporates complementary, ভুল লেখা আছে, মেজর ভুল এটা। The enzyme incorporates complementary nucleotides হবে, ঠিক আছে, এটা মেজর ভুল কিন্তু, to the template strand অ্যামাইনো অ্যাসিড অ্যাড করে না, কি করে এই ভুল হলো জানি না। DNA polymerase is found in both prokaryotes and eukaryotic cells. They both contain several different DNA polymerase, আমি যেটা বললাম 5 রকম থাকে, পরে আসছি, responsible for different functions in DNA replication and DNA repair mechanism. তোদের ডিফারেন্স আসতে পারে, পল 1, পল 2, পল 3, পল 4, পল 5, আমি আসছি। ডিএনএ হেলিকেস এনজাইম নিয়েও এখানে বলা আছে, আমার মনে হয় তোরা পড়লে বুঝতে পারবি। এই সেকেন্ড পয়েন্ট ইম্পর্টেন্ট, ইট ইউজেস এনার্জি, মানে এটিপি রিকোয়ারিং এনজাইম, এটা মনে রাখবি সবসময়। It uses energy that is released during ATP hydrolysis to break the hydrogen bond between the DNA bases and separate the strands. আর আমি এখান থেকে কিছু বললাম না। ডিএনএ প্রাইমেজের কাজ কি জানিস, লাইগেজের কাজ কি জানিস। Exonuclease, these are the group of enzymes that remove nucleotides bases from the end of a DNA chain. Exo কথাটার মানে হচ্ছে আউটসাইড। যখনই কোনো জায়গায় পড়বি 5 প্রাইম এক্সোনিউক্লিয়াস, 3 প্রাইম এক্সোনিউক্লিয়াস, তার মানে ওই এনজাইমটা কোনো একটা টার্মিনাল এন্ড থেকে বেসকে রিমুভ করে। 5 প্রাইম বললে সেটা 5 প্রাইম দিক থেকে রিমুভ করবে, আর 3 প্রাইম বললে 3 প্রাইম দিক থেকে রিমুভ করবে। টোপোআইসোমারেজ, এটাও একটা অত্যন্ত ইম্পর্টেন্ট এনজাইম। দিস ইজ দ্য এনজাইম দ্যাট সলভস দ্য প্রবলেম অফ দ্য টোপোলজিক্যাল স্ট্রেস। ওই যে বললাম
ডিএনএ খুলতে গিয়ে তার যে নর্মাল নেচার নেগেটিভলি সুপার কয়েল সেটা পজিটিভ সুপার কয়েলে কনভার্ট হয়ে যায়, সেই স্ট্রেসটাকে রিমুভ করার জন্য টোপোআইসোমারেস কাজ হয়। They cut one or both the strands of the DNA, allowing the strand to move around each other to release the tension before it rejoins the ends. And therefore the enzyme catalysis, therefore the enzyme catalysts the reversible breakage it causes by joining the broken ends. টোপোআইসোমারেসকে ডিএনএ গাইরেস নামেও ডাকা হয়। তবে কথাটা বলে দিই আমি, টোপোআইসোমারেস দু রকমের হয়, আসবো পরে। টোপোআইসোমারেস 1 এন্ড টোপোআইসোমারেস 2। তো ডিএনএ টোপোআইসোমারেস 2 কে অ্যাকচুয়ালি ডিএনএ গাইরেস বলা হয়, টোপোআইসোমারেস 1 কিন্তু নয়। ফাইনালি লাস্ট এনজাইম ইম্পর্টেন্ট টেলোমারেস। দিস ইজ অ্যান এনজাইম, এটা শুধুমাত্র ইউক্যারিওটিক সেলে পাওয়া যায়, দ্যাট অ্যাডস আ স্পেসিফিক সিকোয়েন্স অফ ডিএনএ টু দ্য টেলোমিয়ার্স, আমরা জানি টেলোমার কাকে বলে, অফ ক্রোমোজোম, একদম এন্ড পোর্শনকে, আফটার দ্য ডিভাইড, স্টেবিলাইজিং দ্য ক্রোমোজোম ওভার টাইম। আমরা আসবো পরে যে কি কেন হয় এন্ড রেপ্লিকেশন প্রবলেম একটা সলভ করে এই টেলোমারেস, আমাদের সিলেবাসেও আছে। ডিএনএ রেপ্লিকেশন স্টেপস বা স্টেজেস, যদি আমার আগেও বললাম ওইটা পড়লাম কনসেপ্ট ক্লিয়ার করার জন্য, আর যদি ছোট্ট করে বলতে বলে পয়েন্ট ওয়াইজ, সময় কম, তাহলে ইউ ক্যান রাইট ফ্রম দেয়ার। আমি বলছি না এখান থেকেই লিখতে হবে, তবে যদি নিজের ভাষায় গুছিয়ে লিখতে পারিস তাহলেও ঠিক আছে, আর এখানে পরপর পরপর সুন্দর করে বলা আছে। বাট প্লিজ mention each and every proteins whatever the required, that is DNA A, DNA B, পরপর কোন কোন প্রোটিন অ্যাড হচ্ছে, যেমন এখানে ছোট্ট করে বলে দিয়েছে কিন্তু খালি by the initiator proteins, and what the proteins are, please mention the name of those proteins। হ্যাঁ, তাহলে কিন্তু ভালো হয়। মানে আমার কথা হচ্ছে নিজের ভাষায় গুছিয়ে লেখো, এই মোডে তোমরা লিখতে পারো, সেটাই বলছি। নেক্সট ইলংগেশন বলা আছে, আমি আর বললাম না, ইলংগেশন এতক্ষণ পড়েছি, টার্মিনেশন পরে পড়ছি। ওকাজাকি ফ্র্যাগমেন্টের শর্ট নোটস আসতে পারে, হ্যাঁ, যদি অনেকবার এসছে পরীক্ষা ইউনিভার্সিটিতে, রাইট শর্ট নোটস অন ওকাজাকি ফ্র্যাগমেন্টস, আর যাই হোক এখান থেকেও পয়েন্ট ওয়াইজ বলতে পারিস, অনেকটা বড় করে লেখা আছে, দিস ইজ দা আঁকা দিয়ে বলতে পারিস, ঠিক আছে, ওকাজাকি ফ্র্যাগমেন্ট সম্বন্ধে। ফাইন, সুন্দর করে বলবি এখানে। রেপ্লিকেশন ফর্ক ফরমেশন এন্ড ইটস ফাংশন, কাকে বলে রেপ্লিকেশন ফর্ক, আমি তোকে লিখিয়েও দিয়েছিলাম, এখানেও আছে রেপ্লিকেশন ফর্ক কাকে বলে, এগুলো নিজেরাও পড়তে পারবি। এই হচ্ছে রেপ্লিকেশন ফর্ক, এঁকে দিবি সব সময়, এগুলো ড্র করে দিবি, কালারিং পিকচার নয়, নর্মাল কাছে যে পেন্সিল থাকবে, যেদিকে ফর্ক প্রোগ্রেশন হচ্ছে সেই দিকে যে স্ট্র্যান্ড তৈরি হয় তাকে বলি লিডিং স্ট্র্যান্ড, দেখতে পাচ্ছি আমরা, আর যেদিকে ফর্ক প্রোগ্রেশন হচ্ছে তার অপোজিট দিকে যে স্ট্র্যান্ড তৈরি হয় তাকে বলি আমরা ল্যাগিং স্ট্র্যান্ড। এটাই হচ্ছে মেন গল্প, এটা বুঝতে পারলেই অনেকটা বোঝা হয়ে গেল। আচ্ছা, আলাদা করে আসতে পারে, রাইট হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন লিডিং স্ট্র্যান্ড এন্ড ল্যাগিং স্ট্র্যান্ড, ইউ ক্যান ইউজ দোজ পয়েন্টস ফর দ্য ডিফারেন্স, ঠিক আছে, তোরা কিন্তু এখান থেকে নিতে পারিস লিডিং আর ল্যাগিং স্ট্র্যান্ড। নেক্সট প্রশ্ন আসতে পারে, এত বলছেন কেন আপনি, ওয়াই ইজ ডিএনএ রেপ্লিকেশন ইম্পর্টেন্ট? আশা করছি পরিষ্কার, বিকজ ইট টেকস প্লেস ডিউরিং সেল ডিভিশন and it enables the multiplication and division of DNA by making 2 copies of the genome from a single parent genome, and therefore its importance is in the creation of new and next copies of the DNA, giving rise to 2 daughter cells from a single parent cell, and each new cell is formed with its own genome. This enhances the heredity via reproduction and cell division. DNA replication stress কি হতে পারে, এটা একটু আলাদা। DNA replication stress, during DNA replication the process and the DNA genome undergoes various stress, অনেক চাপের মধ্যে দিয়ে যেতে হয়, তোরা যেমন অনেক চাপের মধ্যে দিয়ে যাস, হ্যাঁ, সেটা মানে কি বলবো, সেটা পড়াশোনার চাপ হতে পারে, সেটা আরো অনেক অন্যরকম চাপ হতে পারে, যাই হোক না কেন কেউই বলি না আমরা একদম চাপ মুক্ত আমাদের জীবনে, পরীক্ষার টেনশন হতে পারে, তো ওই জন্য বলছে undergoes various stress arising from the mechanism, these stresses a result in stalled replication থেমে যেতে পারে, and stalled replication fork formation, and several events কি ঘটনা ultimately এই stress তৈরি করতে পারে, unusual DNA structure, ভুলভাল যদি নিউক্লিওটাইড ঢুকে যায়, mismatched ribonucleotides মানে RNA প্রাইমার যদি ভুলভাল তৈরি হয়, tensions arising from concurrent mechanism of replication and transcription, inadequate availability of important replication factors, fragile sites on the replicating DNA strand, overexpression of constitutive activation of oncogenes মানে ক্যান্সার কজিং জিনস, আর inaccessible chromatins, এসবের জন্য স্ট্রেস তৈরি হতে পারে। কাইনেস রেগুলেটরি প্রোটিনস such as ATM, যাকে বলি আমরা ATM serine or threonine kinase, and ATPR proteins that assist in elevating the replication stress. These proteins get recruited and activated by DNA damages. কোনো কারণে DNA ড্যামেজ হলে তখন এই রেগুলেটরি প্রোটিনগুলো জেগে ওঠে এবং স্ট্রেসটাকে রিমুভ করার চেষ্টা করে। Stalled replication forks may collapse
if the regulatory proteins do not stabilize. And if and when this happens, initiation of repairing mechanisms to reassembling of the replication fork takes place. This helps to amend damages the damaged ends of the DNA. ওটাকে মানে ডিফার করার চেষ্টা করে। আচ্ছা, এখানে একটা আমাদের যদি ইউক্যারিওটিক রেপ্লিকেশন ডিরেক্টলি ওইভাবে সিলেবাসে বলা নেই, আমাদের পড়তেও হবে না, কিন্তু আমাদের ডিফারেন্স আসতে পারে যে ডিএনএ রেপ্লিকেশন প্রোক্যারিওট আর ইউক্যারিওটের সঙ্গে কোথায় সিমিলার আর কোথায় ডিফারেন্স। এখানে তোরা পেয়ে যাবি যে সিমিলারিটিস এন্ড ডিফারেন্সেস বিটুইন দ্য প্রোক্যারিওটিক এন্ড দ্য ইউক্যারিওটিক ডিএনএ রেপ্লিকেশন। আশা করছি আমার এখানে সিমিলারিটি বলার আমার কিছু নেই, হ্যাঁ বলাই রয়েছে এখানে। আর ডিফারেন্সটা কলাম ওয়াইজ করা রয়েছে, আমার মনে হয় তোরা পড়ে নিতে পারবি, এখন আর পড়ে আমি সময় নষ্ট করছি না, অনেক কিছু বলার আছে আমার। হ্যাঁ, যদি কোনো জায়গায় অসুবিধা হয় নেক্সট ক্লাসে আমাকে জিজ্ঞেস করবি। ইউক্যারিওটিক এন্ড প্রোক্যারিওটিক ডিএনএ রেপ্লিকেশন। আচ্ছা, আমি তোদের সুবিধার জন্য, একদম সুবিধার জন্য বলতে পারি যে নোটটা অনেক ভাবনা চিন্তা করে বানানো, পরপর কোন কোন জিন কাজে লাগে, হ্যাঁ আমি খুব সুন্দর করে এখানে করে দিয়েছি। আমার মনে হয় বোঝার অসুবিধা হওয়ার কথা নয়, প্রত্যেকটার কাজ কি, ঠিক আছে, ডিএনএসি এর কাজ কি, ডিএনএজি, প্রত্যেকটা, মানে এর থেকে ভালো আর কিছু হয় না। সব থেকে বড় কথা এগুলো এক্সট্রা ইনফরমেশন, প্রত্যেকটা জিন আলাদা আলাদা, পলিমারেজ 3 এর যে আলাদা আলাদা সাব ইউনিট, এক একটা সাব ইউনিট তৈরি করতে আলাদা আলাদা জিন লাগে, এবং প্রত্যেকটা সাব ইউনিটের কাজ কি সেটাও তোরা এখান থেকে পেয়ে যাবি। লাস্টে আসছে এসএসবি, মানে এর বাইরে আর কোনো এনজাইম হয় না যা রেপ্লিকেশনের জন্য কাজে লাগে। এটা কিনা তোদের কিন্তু সিলেবাসে বলা আছে, যে সিলেবাসটা ধরেই বানানো এটা, যে এনজাইমস ইনভলভড ইন ডিএনএ রেপ্লিকেশন ইন দ্য প্রোক্যারিওটস, ফর এক্সাম্পল মডেল অর্গানিজম হিসেবে আমরা ইকোলাইকে বেছে নিই, ঠিক আছে। আচ্ছা, আমি এখানে একটা লিংক আমি এখানে ইয়ে করেছিলাম, দেওয়া আছে, লিংকটা বোধহয় ক্লিক করলে বোধহয় খোলার কথা, আমি দেখে নিচ্ছি। আমি রেপ্লিকেশন ওভারভিউ, আচ্ছা রেপ্লিকেশন ওভারভিউ এটা কিন্তু এক্সট্রা, ভাববি না যে স্যার আবার এটা কেন দিল, আমার এটা ভাল লেগেছিল পড়ে এই নোটটা আমি ওই জন্য দিয়েছিলাম, দরকার নেই পড়া, তো যদি মনে হয় পড়বি না, আবার বলছি পড়বি না, আমি দিয়েছি মেনলি এই আঁকার জন্য, আঁকাটাকে দেখার জন্য, আর কিছু না। এই আঁকাটা আমার খুব ভালো লেগেছিল এখান থেকে, কারণ বিভিন্ন রকম অনেক ক্ষেত্রে অনেক ইনফরমেশন পাওয়া যায় তো। আচ্ছা, ট্রাইমোজোম অ্যাসেম্বলি জাস্ট গল্পের মতো পড়বি, নিজের ভাষায় লিখবি। যদি মনে হয় না স্যার তো এতবার এত জায়গা থেকে ট্রাইমোজোম পড়িয়েছেন আর পড়বো না, তাহলে পড়বি না, তাহলে আর পড়বি না, লাগবে না ট্রাইমোজোম পড়তে। আচ্ছা, হেলিকেজ, আমার এখানে হেলিকেজের এক্সট্রা ইনফরমেশন দেওয়া আছে, আমি আবারও বলছি এই নোটটা পুরোপুরি এক্সট্রা ইনফরমেশন, চাইলে পড়তে পারিস নাও পড়তে পারিস, তবে আমার যেটা তোদের কাছে রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে ডিএনএ পলিমারেজটা অ্যাটলিস্ট এখান থেকে পড়বি। ডিএনএ পলিমারেজের সম্বন্ধে ব্যাপারটা এখানে খুব সুন্দর করে বলা আছে। আমি প্রথম প্যারাগ্রাফটা পুরোপুরি ডিএনএ পলিমারেজ কিভাবে কাজ করে সেটা বলা রয়েছে, আমি এটা বললাম না। আমি সেকেন্ড প্যারাগ্রাফটা একটু বলে দিই, যে ইকোলাই হ্যাজ আ টোটাল অফ 5 ডিএনএ পলিমারেজ and 3 of these enzymes are involved in DNA replication. DNA replication এর জন্য কিন্তু 5টার মধ্যে 3টে লাগে, 1, 2 and 3। তার মধ্যে DNA pol 3 is the main polymerase involved in both leading strand biosynthesis and the synthesis of the Okazaki fragments during DNA replication. DNA pol 3 সম্বন্ধে বলছে, দেখ ভালো লাগবে, এটা আসবে পরীক্ষায়। DNA pol 3 is a hollow enzyme, is comprised of 10 different proteins, 10টা প্রোটিন দিয়ে তৈরি, organized into 3 functionally distinct but physically interconnected assemblies। কিরকম? একটাকে বলি আমরা the alpha epsilon theta core, একটা হলো the beta 2 sliding clamp, এগুলো সবই পলিমারেজের পার্ট, আর একটা হচ্ছে দেখ ডেল্টা টাও, টাও n গামা 3 n ডেল্টা সাই phi psi clamp loader complex। বাপরে বাপ, হ্যাঁ, in the polymerase core alpha is the polymerase subunit, মানে মেন যদি বলা হয় ডিএনএ পল 3 এর কোন পার্টটা পলিমারাইজেশন করে, মানে ডিএনটিপি অ্যাড করতে পারে, আলফা সাবইউনিট, মনে থাকে জানো। তাহলে ইন দা পলিমারেজ কোর আলফা ইজ দা পলিমারেজ সাবইউনিট, ইপসাইলন হচ্ছে দা 3 প্রাইম টু 5 প্রাইম প্রুফ রিডিং এক্সোনিউক্লিয়াস, মানে ও পড়ে দেখে যে কোনো ভুল বেস অ্যাড হয়েছে কিনা, করলে সে বাদ দিয়ে দেবে। and theta is a small subunit that stabilizes the epsilon, ঠিক আছে। After a RNA primer is made by DNAG, the beta 2 clamp is loaded onto the primer terminus by the clamp loader. ক্ল্যাম্পের কাজ কি আমরা আগেও জানি, বা ডিএনএ পল 3 এর প্রসেসিভিটিকে বাড়িয়ে তোলে। The alpha and epsilon subunits separately binds the clamp, each via a short linear clamp binding motif to the two symmetrically related CBM binding pocket of beta 2. আচ্ছা, tethered to the clamp, pol 3 is able to synthesize DNA at high speed and with much higher processivity, যেটা বললাম, এই জায়গাটা করতে বললাম ওই জন্য। এইভাবে ডিএনএ বেন্ড খেয়ে ল্যাগিং স্ট্র্যান্ড তৈরি হয়।
Overall, there is a significant conformational changes in the DNA pol 3 complex upon binding to the DNA that causes the tail of the polymerase to move from interacting with the clamp in the DNA bound state to a position of 35 angstrom away from the clamp in the DNA free state. It has been hypothesized that this large conformational change may help the polymerase act as a switch to facilitate the lagging strand synthesis. On the lagging strand, the polymerase repositions to a newly primed site every approx 1000 base pairs. To do so, the polymerase needs to release both clamps and DNA, and the switch-like movement of the polymerase tail may play a part in the release and consequent repositioning of the polymerase at the end of the Okazaki fragment. ডিএনএ পলিমারেজ 3 এর এই বিউটির জন্যই ডিএনএ পল 3 বারবার খুলে গিয়ে আবার লেগে গিয়ে ওকাজাকি ফ্র্যাগমেন্টটাকে ফ্র্যাগমেন্টেড ওয়েতে তৈরি করতে পারে। The proofreading complex is fairly similar to the polymerization complex with small movements of individual protein components. আমার মনে হয় এটা পড়ার দরকার নেই, ঠিক আছে, এই প্যারাগ্রাফটা পড়ার দরকার নেই খুব একটা। আচ্ছা, এগুলো আর লাগবে না, ব্যাকটেরিয়াল রেপ্লিজন্স লাগবে না। এটা গেল ডিএনএ পল 3 এর কথা বললাম। ডিএনএ পল 3 পর ডিএনএ পল 1 এটা পড়তে হবে, এইটুকুনি আছে, এইটুকুনি কিন্তু পড়তেই হবে, বারবার বলছি, প্লিজ নোট ডাউন দা পেজ নাম্বার 24। ওকে, ডিএনএ পল 1 aids মানে হেল্প করে ইন দ্য প্রসেস অফ ল্যাগিং স্ট্র্যান্ড সিনথেসিস, যেখানে ও কি করে, দিস পলিমারেজ রিমুভস দ্য আরএনএ প্রাইমার and incorporates DNA in its place, মানে ও রিমুভও করে আবার তার সঙ্গে সঙ্গে পলিমারাইজেশন করে, যেটাকে বলি নিক ট্রান্সলেশন। আন্ডারলাইন করে রাখ কথাটাকে, হ্যাঁ, মানে পয়েন্টটাকে নোট ডাউন করে রাখ, নিক ট্রান্সলেশন কথাটাকে। DNA pol 2, although not well understood, is thought to play an editing role following lagging strand synthesis by DNA pol 1, and DNA pol 1 and 2 also play a role in DNA repair, as do DNA pol 4 and 5. DNA pol 1 is similar to DNA pol 3, difference আসতে পারে কিন্তু এর সঙ্গে, ঠিক আছে, in that it has 5' to 3' polymerase activity and also has 3' to 5' exonuclease activity, যেটাকে বলি আমরা proofreading activity, to mediate both their processivity and the DNA proofreading function of the enzyme. In addition, খুব important, ভালো করে দেখ, in addition, DNA pol 1 also contains a large protein domain called the clenofragment that exhibits to 5' to 3' exonuclease activity. The 5' to 3' exonuclease activity is responsible for removal of the RNA primers along the lagging strand. The processivity of this enzyme enables the polymerase to refill the gaps with DNA. এই জায়গাটা আমি আরেকবার বলছি, পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবে, হোয়াট ইজ ক্লেনোফ্র্যাগমেন্ট। আবার বলছি, হোয়াট ইজ ক্লেনোফ্র্যাগমেন্ট, তখন বলতে হবে ক্লেনোফ্র্যাগমেন্ট কাকে বলে। আবার বলছি, ডিএনএ পলিমারেজ 1 এর তিনটে অ্যাক্টিভিটি আছে, একটা হচ্ছে 5' to 3' পলিমারাইজিং অ্যাক্টিভিটি, আর দুটো এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটি, একটা 5' to 3', একটা 3' to 5', ঠিক আছে। তার মধ্যে প্রুফরিডিং অ্যাক্টিভিটি বলা হয় 3' to 5' এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটিকে। তার এই 5' to 3' এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটি যদি ক্লিভ করে দেওয়া হয় বা কেটে দেওয়া হয়, বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে যেটা পড়ে থাকে সেটাকে আমরা ক্লেনোফ্র্যাগমেন্ট বলি, মনে থাকবে। অর্থাৎ আবার বলছি, ডিএনএ পল 1 also contains a large protein domain called the clenofragment that exhibits 5' to 3' exonuclease activity. এইটা যদি কোনোভাবে বাদ চলে যায় ডিএনএ ফ্র্যাগমেন্ট থেকে, তাহলে যেটা পড়ে থাকে সেটাকে বলি আমরা ক্লেনোফ্র্যাগমেন্ট। আচ্ছা, ব্যাস গল্প শেষ। The processivity of this enzyme enables the polymerase to refill these gaps with DNA. However, DNA pol 1 is unable to connect the backbone of the newly synthesized Okazaki fragments within the downstream fragment. The repair of gaps in the DNA backbone is mediated by a DNA ligase enzyme. Ligase কিভাবে কাজ করে এটা এখানে বলা আছে, চাইলে পড়তে পারিস। আর এখান থেকে আরেকটা জিনিস তোদেরকে ভালো করে একটু পড়ে রাখতে হবে, টোপোআইসোমারেজ এনজাইমটা সম্বন্ধে এখান থেকে পড়বি। আর টাইপ 1 আর টাইপ 2 টোপোআইসোমারেজের একটা ডিফারেন্স করে রাখবি, along with ছবি, along with আঁকা, দেখ ভালো করে। এই যে সুপার কয়েলড, পজিটিভলি সুপার কয়েলড, এটাকে টাইপ 1 টোপোআইসোমারেজ কিভাবে এটাকে রিল্যাক্সড ফর্মে করে দিচ্ছে, এইটা একটু জানতে হবে, হ্যাঁ। আর টাইপ 2 টোপোআইসোমারেজ এর কাজ কি, যদিও টাইপ 2 টোপোআইসোমারেজের ছবি লাগবে না, ছবি লিখতে পারবি না, করতে পারবি না, জাস্ট একটা পড়ে একটা ডিফারেন্স আমাকে বানিয়ে দেখাবি যে টাইপ 1 আর টাইপ 2 টোপোআইসোমারেজের ডিফারেন্স। আর ওটাই ডিফারেন্সটাই তোদের যদি পরীক্ষায় শুধু আলাদা করে প্রশ্ন আসে, টাইপ 1 এর পয়েন্টগুলো লিখে দিলেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে, আলাদা করে আমি বললাম না। আর ব্যাস, এই হচ্ছে তোমার কি বলে ডিএনএ রেপ্লিকেশনের ইলংগেশন স্টেপ।
তাহলে আবার বলছি ফ্র্যাগমেন্ট কাকে বলে, এটা কিন্তু আসতে পারে। প্লেনো ফ্র্যাগমেন্ট বলে, যদি খাতা পেন থাকে আমি বলে দিচ্ছি প্লেনো ফ্র্যাগমেন্ট কাকে বলে। মনে রাখবি, আবার বলছি, ডিএনএ পলিমারেজ 1 এর 3টে সাব ইউনিট থাকে। সাবটিলিজিন এনজাইম দিয়ে, সাবটিলিজিন, ঠিক আছে, সাবটিলিজিন এনজাইম দিয়ে যদি আমি তার 5 প্রাইম টু 3 প্রাইম এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটিটাকে নষ্ট করে দিই, যেটুকু পার্ট পড়ে থাকে সেটাকে আমরা বলি প্লেনো ফ্র্যাগমেন্ট। মনে থাকবে? মানে শুধু প্লেনো ফ্র্যাগমেন্টের মধ্যে থাকবে শুধুমাত্র পলিমারেজ অ্যাক্টিভিটি আর 3 প্রাইম টু 5 প্রাইম এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটি, ঠিক আছে, তাকে বলি আমরা প্লেনো ফ্র্যাগমেন্ট। আচ্ছা, এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে টার্মিনেশন, ঠিক আছে, টার্মিনেশন অফ রেপ্লিকেশন। এক মিনিট, টার্মিনেশন অফ রেপ্লিকেশন পড়ে ফেলি। টার্মিনেশন বেশি বড় নেই, ছোটই আছে, হয়ে যাবে। আর লাস্টে ফিডিলিটি অফ রেপ্লিকেশন, একটু বেশি সময় লাগবে কিন্তু নাহলে শেষ করতে পারবো না সিলেবাস। আচ্ছা দেখ, টার্মিনেশন ছোটই। দ্য ইকোলাই রেপ্লিকেশন টার্মিনাস, যেখানে শেষ হবে, ইকোলাইয়ের ক্রোমোজোম তো সার্কুলার, দেখ ভালো করে, তার যে টার্মিনাস রিজিয়নটা সেটা একটু বড়, ইজ আ লার্জ, 350 কেবি মতো। ফ্ল্যাঙ্কড বাই, ফ্ল্যাঙ্ক মানে ঘিরে থাকে, এই রিজিয়নটাকে ঘিরে থাকে, ফ্ল্যাঙ্কড বাই 7খানা নিয়ারলি আইডেন্টিক্যাল নন প্যালিন্ড্রোমিক 23টা বেস পেয়ার যুক্ত টার্মিনেটর সাইটস, ঠিক আছে। অর্থাৎ আবার বলছি, ইকোলাইয়ের রেপ্লিকেশনের টার্মিনাস রিজিয়নটা হচ্ছে একটু বড়, যাকে ঘিরে থাকে 7খানা নন প্যালিন্ড্রোমিক টার্মিনেটর সাইটস। তারা কারা কারা? টার ই, টার ডি এন্ড টার এ একদিকে থাকে, ইডিএ, আর অন্যদিকে থাকে জিএফবিসি, টোটাল গুণে দেখ 7খানা। ইডিএ একদিকে, এ দেখতে পাচ্ছি আমরা এখানে, এই যে ইডিএ একদিকে আর একদিকে সিবিএফজি, এই যে এইটাকে যদি মাঝখান ধরি আমি, একদিকে একদিকে এইভাবে বলা হচ্ছে আর কি। বাই ডাইরেকশনাল রেপ্লিকেশন হয় এবং ধরে নিতে পারি আমরা। সো on the other, it is note that Odyssey is directly opposite of the terminus region, অর্থাৎ টার্মিনাস রিজিয়ন ঠিক যেখানে থাকে তার ঠিক অপোজিট দিকে থাকে অডিসি বা অরিজিন, মানে অরিজিন যেদিকে থাকবে তার অপোজিট দিকে টার্মিনাল রিজিয়ন থাকবে। আর রেপ্লিকেশন ফর্ক ট্রাভেলিং কাউন্টার ক্লকওয়াইজ, যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে, বাই ডাইরেকশনাল রেপ্লিকেশন মানেই তাই, একটা ঘড়ির কাঁটার দিকে ঘুরবে আর একটা ঘড়ির কাঁটার অপোজিট দিকে ঘুরবে, তাহলে যে রেপ্লিকেশন ফর্কটা কাউন্টার ক্লকওয়াইজ ঘুরছে, দেখতে পাচ্ছিস দেখ, কাউন্টার ক্লকওয়াইজ ঘুরছে মানে এই দিকে ঘুরছে, ঘড়ির কাঁটার অপোজিট দিকে ঘুরছে, তাহলে সে প্রথম দেখতে পাবে কাকে কাকে? টার জি, এফ, বি আর সি কে, ওটা দিয়ে পাস করে যাবে। কিন্তু যেমনিও এনকাউন্টার করবে অন্য দিকের টার্মিনাল সাইটকে, এ ডি আর ই, ও আটকে যাবে, যেতে পারবে না। অন্যদিকের রেপ্লিকেশন সাইটকে দেখলেও কিন্তু সেখানে আটকে যাবে, আর কাজ করতে পারবে না। ঠিক একইভাবে যে রেপ্লিকেশন ফর্কটা ক্লকওয়াইজ মুভ করছে, ঠিক আছে, ক্লকওয়াইজ, সে একইভাবে সে এ ই আর ডি কে মুভ করে বেরিয়ে আসবে, কিন্তু সে থেমে যাবে যদি সে সি বা বি, মানে অন্যদিকের সি বি জি বা এফ কে দেখতে পায়, তাহলে আটকে যাবে। Thus these termination sites act as one way, মানে একদিকেই সে কাজ করতে পারবে, অন্যদিকে যেতে গেলেই কিন্তু আটকে যাবে। তাহলে বলতে পারি আমরা is a one way valves, এখানে ভি কথাটা মুছে গেছে, হ্যাঁ, ওই জন্য বলছে act as one way valves or traps that allow replication forks to enter the termination region but not to leave it, মানে টার্মিনেশন রিজিয়নে তো ঢুকিয়ে দেয় কিন্তু সেটাকে ছেড়ে আর বেরোতে দেবে না, ঠিক আছে। This arrangements generates, আবার বলছি, this arrangements generates that the two replication fork generated by the bidirectional replication at Odyssey will meet, তারা একে অপরের সঙ্গে দেখা হবে তাদের replication terminus regione, even if one of them arrives there well ahead of its counterpart, অর্থাৎ দুদিক দিয়েই রেপ্লিকেশন শুরু হয়েছে, কেউ যদি বলে আমি ফার্স্ট যাচ্ছি, তোর থেকে আমি আগে আছি, ভয় পাওয়ার কোনো কারণ নেই,
তাকে কিন্তু টার্মিনাস রিজিয়নে গিয়ে থেমে যেতে হবে। আর সে এই দিক থেকে ফিরে এসে অন্যদিকে যেতে চেষ্টা করলেও তাকে আটকে দেওয়া হবে। অর্থাৎ দুটো রেপ্লিকেশন ফর্ক একে অপরের মুখোমুখি হয় টার্মিনাস রিজিয়নে, এবং এই মুখোমুখিটা কিন্তু খুব একটা সুখকর মুখোমুখি নয়, মানে খুব একটা আনন্দের মুখোমুখি নয়, কারণ তাদের মুখোমুখি মানে এটা বুঝতে হবে তাদের এবার কাজ শেষ হয়ে গেছে, অর্থাৎ রেপ্লিকেশনকে শেষ করতে হবে, এটাই বোঝানো হয়। দ্য অ্যারেস্ট অফ দ্য রেপ্লিকেশন ফর্ক মোশন অ্যাট টার সাইটস, ওই যে বললাম টার মানে টার্মিনেশন সাইটস, সাহায্য লাগে একটা প্রোটিনের যার নাম টাস প্রোটিন। টাস প্রোটিনের ফুল ফর্ম হচ্ছে টার্মিনেটর ইউটিলাইজেশন সাবস্টেন্স। ঠিক আছে, আবার বলছি দেখ, দ্য অ্যারেস্ট অফ রেপ্লিকেশন ফর্ক মোশন at tar sites require the action of the TAS protein, a 300 residue monomer that is the product of the TAS gene. এটা হলো TAS জিনের প্রোডাক্ট। যে বললাম TAS এর ফুল ফর্মটা হচ্ছে টার্মিনেটর ইউটিলাইজেশন সাবস্টেন্স। TAS typically binds to a TAR site where it prevents strand displacement by DNA B helicase, মানে আর DNA B helicase কে খুলতে দেয় না, এটা হচ্ছে where it prevents strand displacement, কারণ strand displacement হয়ে গেলে আলাদা হয়ে যাবে by DNA B helicase, thereby arresting the replication fork motion. And this termination system is not essential for the termination when the replication terminus is deleted. যদি টার্মিনাস রিজিয়নটা না থাকে তাহলে এটার কোনো কাজ নেই। রেপ্লিকেশন simply stops apparently through the collision of opposing replication fork. এছাড়া একটা রেপ্লিকেশন ফর্ক অন্য রেপ্লিকেশন ফর্কের সঙ্গে ধাক্কা লাগলেও আটকে যাবে। তাহলে বুঝতেই পারলাম আমরা। So when either replication fork encounters a functional TAR-TAS complex, it halts, থেমে যায়। The other fork halts when it melts the first fork, when it meets দেখা করে first fork এর সঙ্গে। The final few hundred base pairs of DNA between these large protein complexes are then replicated by an unknown mechanism, মানে ওই জায়গাটা কি করে রেপ্লিকেশন হয় জানা নেই, কিন্তু একটা রেপ্লিকেশন ফর্ক আরেকটার সঙ্গে মুখোমুখি হলে একটা লুপ আর একটা লুপের সঙ্গে বেঁধে যায়, এটাকে বলি আমরা ক্যাটিনেশন। ঠিক আছে, ওই জন্য আমরা কমপ্লিট টু টোপোলজিক্যালি ইন্টারলিঙ্কড একে অপরের সঙ্গে ক্যাটিনেশন বলি আমরা, অলিম্পিকের সিম্বলের মতো। সার্কুলার ক্রোমোজোম ডিএনএ সার্কেলস লিঙ্কড ইন দিস ওয়ে আর নোন অ্যাজ ক্যাটিন্যান্স। ঠিক আছে, ক্যাটিন্যান্স বলি আমরা। তো সেপারেশন অফ ক্যাটিনেটেড সার্কেল, দুটো সার্কেলকে আলাদা করতে গেলে হেল্প লাগে যে এনজাইমের, তার নাম টোপোআইসোমারেজ 4। It's a type 2 topoisomerase. And the separated chromosome then segregate into daughter cells at cell division. Okay, and that's all about of the termination. Okay, এগুলো কিছু ইনহিবিটরস অফ ডিএনএ সিনথেসিসের গল্প বলা আছে, কিছু অ্যান্টিবায়োটিকের নাম চাইলে দেখে রাখতে পারিস। আর লাস্ট আমরা দেখবো সেটা হচ্ছে ফিডিলিটি অফ ডিএনএ রেপ্লিকেশন, কেন ডিএনএ রেপ্লিকেশন এতটা অ্যাকিউরেট। আচ্ছা, টার্মিনেশনের গল্প বলছিলাম আমি ছবিটা একটু দেখিয়ে দিই কি করে। এই হচ্ছে রেপ্লিকেশন অরিজিন, ছবিটা দেখতে পাচ্ছিস, এই হচ্ছে একদিকে থাকে জে জি এফ ডি, একদিকে থাকে হচ্ছে ইডি, এই যে একদিকে 3টে আর একদিকে 4টে, মানে 5টা বলেছে, 5টা না, জে থাকে না, জি এফ ডি আর সি 4টে থাকে। ঠিক আছে, এই হচ্ছে তোর রেপ্লিকেশন এবং ক্যাটিনেশনের গল্পটা এখানে ছবিতে বোধহয় দেওয়া নেই। ক্যাটিনেশন কতটা অনেকটা এইরকম, দিস ইজ কল্ড ক্যাটিনেশন সার্কেল, এটা এই ছবিটার মতো তৈরি হয়েছে, দিস ইজ দ্য পিক্স, যেরকম এই একটার সঙ্গে একটা এটা হচ্ছে ক্যাটিনেশনের মতো। এটাকে রিংটাকে মুভ করার জন্য ডিএনএ পল 5 এর কাজ লাগে, সরি টোপোআইসোমারেজ 5 এর সাহায্য লাগে, যে এই দুটো সার্কেলকে আলাদা করে দেয়। মানে বোঝানোর জন্য বললাম, এটা সেই পিকচার নয়, জাস্ট বোঝানোর জন্য। ক্যাটিনেশন, এই ঘটনাটাকে আমরা ক্যাটিনেশন বলে থাকি আমরা। ঠিক আছে, লাস্ট যেটা আমার বলার বিষয় সেটা হচ্ছে জাস্ট বলে শেষ করবো যে ডিএনএ রেপ্লিকেশন কেন এতটা হাইলি ফিডিলিটি, মানে এতটা অ্যাকিউরেট কেন, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। উপরের লেখাগুলো তোরা পড়বি যে কেন ডিএনএ রেপ্লিকেশন এতটা অ্যাকিউরেট, তার অ্যান্সারটা আমাকে যদি দিতে হয় তাহলে হচ্ছে এই অ্যান্সার। দ্য অ্যান্সার উইল কাম ইন দিস ওয়ে। নাম্বার 1, cells maintain balanced level of DNTPs অর্থাৎ substrate, because a DNTP present at aberrantly high level is more likely to be misincorporated, and conversely one present at low levels is more likely to be replaced by the DNTPs present at higher levels. দেখবি কি হয়, টাকা এমন একটা জিনিস, কারোর কাছে বেশি থাকলেও সমস্যা আবার কম থাকলেও সমস্যা। ঠিক একইভাবে রেপ্লিকেশনের সময় ডিএনটিপি যদি বেশি পরিমাণে থাকে তাহলে উত্তেজনার বশে ভুল ডিএনটিপি
ঢুকে যাওয়ার একটা চান্স থাকে, আবার একদম কম থাকলে চারটের মধ্যে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন কম থাকলে যে বেশি আছে তার ঢুকে যাওয়ার প্রবণতা থাকে। কিন্তু সেল সবসময় এই ডিএনটিপি লেভেলটাকে একটা ব্যালেন্সে মেনটেন করে থাকে, যার জন্য রেপ্লিকেশনে প্রত্যেকটা বেস ইকুয়ালি তার কিন্তু অ্যাকর্ডিং টু দ্য টেমপ্লেট যেরকম সে ডিরেকশন পায় সেরকম ভাবেই যেতে পারে। নাম্বার ওয়ান। নাম্বার টু, the polymerase reaction itself has extraordinary fidelity, মানে পলিমারেজ একাই 100, সেই দশভুজার মতো বলছে, বিকজ দ্য পলিমারেজ রিয়াকশন অকার্স ইন 2 স্টেজেস। ও কিন্তু ঘাবড়ায় না, ও ঠান্ডা মাথায় কাজ করে। প্রথমে কি করে বলছে, প্রথমে আ বাইন্ডিং স্টেপ ইন হুইচ ইনকামিং ডিএনটিপি, হ্যাঁ সরি, প্রথমে যে ও ডিএনটিপিটাকে ঢোকাবে সেটাকেও প্রথমে নিজের সঙ্গে বাইন্ড করে। বাইন্ড করার পর বলছে প্রথমে আ বাইন্ডিং স্টেপ ইন হুইচ ইনকামিং ডিএনটিপি base pairs with the template while the enzyme in an open conformation that cannot catalyze the polymerase reaction. তারপরেও catalysis step করে যেখানে polymerase forms a closed conformation about the newly formed base pair which properly positions its catalytic residues. Since the formation of the closed conformation requires that the incoming DNTP form a Watson-Crick shaped base pair with the template, the conformation change constitutes a double check for correct base pairing. তাহলে পলিমারেজ এখানে দুটো স্টেপে কিন্তু ক্যাটালাইসিস পারফর্ম করে থাকে। প্রথমে ও ডিএনটিপির সঙ্গে বাইন্ড করে ওকে এক্সামিন করে নেয় ও ঠিকঠাক আছে কিনা, যেটা ওপেন কনফার্মেশনে হয়। তারপরে আস্তে আস্তে ওটাকে হাত মুঠো করে নেয়, মানে ওটাকে ভেতরে ঢুকিয়ে নেয় নিজের এনজাইমটা। কি ফর্মে ঢোকায়? এনএমপি ফর্মে। তারপর ও বেস পেয়ার ফর্ম করে। তাহলে প্রথমে ও ওপেন কনফার্মেশনে থাকছে, তারপর সেখান থেকে ও ক্লোজড কনফার্মেশনে চলে যাচ্ছে। এইভাবে একটা কনফার্মেশন থেকে আরেকটা কনফার্মেশনে গিয়ে তারপর ক্যাটালাইসিস প্রসেসটাকে পারফর্ম করাটা অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচয় দেয়। শুধু তাই নয়, অ্যাকিউরেসি লেভেলটাকে হাইলি বাড়িয়ে তোলে। ও যদি ওপেন কনফার্মেশনে কোনো ভুল দেখে তাহলে কিন্তু ও হাত মুঠো আর করতো না। লাস্ট 3 নম্বর, the 3' to 5' exonuclease activity, যেটাকে আমরা proofreading activity বলি, of pol 1 and pol 3 detect and eliminate the occasional errors made by their polymerase functions. In fact, mutations that increase a DNA polymerase's proofreading exonuclease activity decreases the rate of mutations of other genes. মানে আমার বলার কথা হচ্ছে, প্রুফরিডিং অ্যাক্টিভিটি পলিমারেজ 3 এর মানে অনবদ্য রেপ্লিকেশনের জন্য, যা শুধু ভুল বেসকে ডিটেক্ট করে তাই নয়, ডিটেক্ট করার সঙ্গে সঙ্গে এলিমিনেটও করে দেয় occasional errors by their polymerase functions. In fact, বলছে mutation that increases a DNA polymerase's proofreading exonuclease activity decreases the rate of mutation of other genes. এমন মিউটেশন সবসময় যে খারাপের জন্য হয় তা নয়, এমন কিছু মিউটেশন যা হয়তো ডিএনএর এই প্রুফরিডিং অ্যাক্টিভিটি বাড়িয়ে তোলে। ডিএনএর প্রুফরিডিং অ্যাক্টিভিটি যত বাড়বে, মিউটেশন রেট তত, ওভারঅল মিউটেশন রেট তত কমে যাবে। কেন কমে যাবে? ভুল বেস থাকার চান্স কমে যাবে। লাস্ট যেটা বলেছিলাম, a remarkable battery of enzyme system পর কাজ করে থাকে, contained in all cells। হ্যাঁ, আর action to repair কি বলছে, a remarkable battery of enzyme systems contained in all cells function to repair residual errors in the newly synthesized DNA, as well as any damage that it may occur after its synthesis through chemical or physical inserts. Last but not the least, in addition, the stability of a DNA polymerase to initiate chain elongation without a primer is a feature that increases DNA replication fidelity. এই যে পলিমারেজ আরএনএ প্রাইমার ছাড়া তার রেপ্লিকেশন শুরু করে না বা স্টার্ট করে না, এটাও কিন্তু একটা বুদ্ধিমত্তার পরিচয় দেয়। যে উত্তেজনার বসে যে আমার কাছে সব আছে আমি স্টার্ট করে দিই, তা কিন্তু কখনোই করতে পারে না। দ্যাটস অল। তোরা জাস্ট এই পেজ 12 নম্বর অব্দি খালি পড়বি, আর পড়ার দরকার নেই। হ্যাঁ, এখানে আরো পড়তেই পারিস, তোদের ইচ্ছে, নাও পড়তে পারিস, অ্যাজ ইউ উইশ। সেটাকে আমি আলাদা করে নোট দিয়েই দিয়েছি। এই হচ্ছে ডিএনএ, জাস্ট পেজ 12টা পেজ এখান থেকে পড়বি, জাস্ট ইনিশিয়েশন, রেপ্লিকেশন আর টার্মিনেশন পড়ার জন্য, আর ফিডিলিটি পড়ার জন্য। বল, বুঝতে পেরেছিস কিনা? কোনো প্রশ্ন আছে কিনা জিজ্ঞেস কর। অনেক বড় ক্লাস হলো। বল, আর বক্তব্য আছে কিছু? অনেক বক করেছি, বল। কারোর তো কোনো প্রশ্ন আছে না? নেই কারোর কোনো প্রশ্ন নেই? স্যার, বল। আপনি কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করে বলেছিলেন,
হ্যাঁ বল। ওই কোয়েশ্চেন গুলো নিয়ে আলোচনা করে বলেছিলেন না? হ্যাঁ ঠিক আছে, করবো তো, বলছি তো। হ্যাঁ। আচ্ছা, বিশ্বরূপের কাছে আমার কিছু এনজাইমের মানে এনজাইম শুধু নয়, মলিকুলার বায়োলজির পুরো CC7 এর 10 বছরের ইউনিভার্সিটি কোশ্চেন দেওয়া আছে। বিশ্বরূপ মনে হয় দিয়ে দিয়েছে তোদেরকে, আমি জানি না। আর কিছু অ্যান্সার, ইউনিভার্সিটি কোশ্চেন তার অ্যান্সার সলভ করা আছে, ঠিক আছে? সেটাও বিশ্বরূপ দিয়ে দেবে আস্তে আস্তে, বা দিয়ে দিয়েছে হয়তো, একটু দেখে নিবে, ঠিক আছে? তবে এই অ্যান্সার গুলোই যে একদম অনবদ্য অ্যান্সার তা নয়, চেষ্টা করে লেখা হয়েছিল ওগুলো একটা সময়। এছাড়াও আরো অনেক প্রশ্ন হতে পারে। হ্যাঁ বল বিশ্বরূপ, বলছি আমি। স্ক্রিন শেয়ার করবি নাকি? আপনি যা বলবেন স্যার। তো বল কি আলোচনা করতে চাইছিস, বলে ফেল তাহলে। আলাদা করেছিস কি, মানে রেপ্লিকেশনের কোশ্চেন গুলো একসঙ্গে করেছিস তো? হ্যাঁ। তাহলে কি করবো, মানে তোরা আগে নিজেরা দেখ সলভ করে উঠতে পারছিস কিনা, তারপর কোয়ারিজ থাকলে তারপর তো আমায় জিজ্ঞেস করবি নাকি? ঠিক আছে স্যার, আমি ডিস্ট্রিবিউট করে দেবো। তাই তাহলে ডিস্ট্রিবিউট করে দে আগে। তারপরে তাহলে নেক্সট যে ক্লাসটা পাবো আমি এই বৃহস্পতিবার, বোধহয় আবার বোধহয় নেক্সট টিউসডে পাবো খুব সম্ভবত। তো নেক্সট টিউসডে যে ক্লাসটা, সেটা রেপ্লিকেশনের জন্য লাস্ট ক্লাস হবে, যেখানে কিছু মডেল আমাদের পড়তে হবে, রোলিং সার্কেল রেপ্লিকেশন, থিটা মডেল, কিছু ভিডিও দেখবো আর ক্লাস করবো। ওটা করে যখন কমপ্লিট হয়ে যাবে তখন তোরা তোরা চেষ্টা কর, মেন রেপ্লিকেশন কিন্তু পড়া হয়ে গেল, কোর পার্টটা একদম লেজের দিকের একটু পার্ট বাকি আছে, ওটা পড়লে পরের দিন শেষ হয়ে যাবে। তো হয়ে যাবার পর আমরা কোশ্চেন অ্যান্সার কোয়ারিজ, মানে কিছু না পারলে লিখতে শুরু কর, আমি চেক করে দেবো আমি। আর তারপর যদি কলেজ খুলে যায়, কলেজ খুলে তারপর যদি না, কলেজ তো খুললে অফলাইন এক্সাম হবে, তারপর যখন আমাদের অফলাইন ক্লাস শুরু হবে তখন তো আমি চেক করে দিতে পারবো হাতে কলমে সামনাসামনি, ঠিক আছে? ওকে, আর কোনো বক্তব্য আছে কারোর? বল, তাহলে রেখে দেবো তাহলে। ঠিক আছে, তাহলে রেখে দিলাম। নোট কিন্তু দেওয়াই আছে, আলাদা করে এক্সট্রা কোনো নোট আমি দিচ্ছি না। খালি যে যে টার্ম গুলো বললাম, যে যে ইনফরমেশন গুলো বললাম, আর লাস্ট 2-3 বছরের প্রশ্ন, এগুলো দেখলেই বুঝতে পারবি হোয়াট টাইপ অফ কোশ্চেন্স কাম, কিরকম ধরনের প্রশ্ন আসছে। রেখে দিলাম তাহলে, বাই। থ্যাংক ইউ স্যার।